তো সেখান থেকেই এখানে আসা। খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় করে। এভাবেই তো আমাদের পরিচিতি লেভেলটা বাড়ে না? একটু, একটু করে আমরা এগিয়ে যাই। একটু, একটু করে আমাদের পরিচিতি বাড়ে এবং কোন জিনিসটা এই জায়গা থেকে কোন কাজে লেগেছে আমরা নিজেরাও জানি না। খুব ভালো লাগলো। তনুশ্রী ভট্টাচার্য। দেবো জায়গাটা। আরে হ্যালো, আরে যে জায়গা তুলেছে। তনুশ্রী ভট্টাচার্য সরি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ সরি সরি, অ্যাকচুয়ালি আমার মাইকটা কখন অন হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি। একটা ছোট্ট বেবিকে সামলাতে গিয়ে এই বিষয়টি খেয়াল করিনি। ঠিক এক্সট্রিমলি আছে, সরি অসুবিধা সেই নেই। জন্য। অসুবিধা আমি নেই। আপনার পরিচয়টা তনুশ্রী। একটু দিলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি তনুশ্রী ভট্টাচার্যি। আমি আপাতত হাউসওয়াইফ। এর আগে চাকরি করতাম। বাস্তু, নিউমোরোলজি এগুলো নিয়ে বেশ ইন্টারেস্ট ছিল। তো রিসেন্টলি আমার এক বান্ধবী বলল যে, "তুই একবার ট্রাই করে দেখ। আশা করি তোর ভালো লাগবে।" তো সেই জন্যই এই ৩ দিনের একটা ফাউন্ডেশন বা এই ক্র্যাশ কোর্সটা একটু ট্রাই করে দেখা। আমি এখনো এক্সপ্লোর করছি যে বাস্তুতে আমার বেশি ইন্টারেস্ট রয়েছে না নিউমোরোলজিতে। বেশ, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার দেখা যাক কোথায় ইন্টারেস্ট গ্রো হয়। আগে ক্লাস করি আমরা। হ্যাঁ, পার্থ চক্রবর্তী। নমস্কার, ভালো নমস্কার। আছেন? খুব ভালো। হ্যাঁ, আমি পার্থ, হুগলির ধনিয়াখালীর কাছাকাছি থাকি। আহ, বর্তমানে পৌরোহিত্যের সাথেই যুক্ত, এইটুকুই। বেশ, আপনার সাথে পরিচয় হয়েছিল, বলেছিলাম আপনাকে। আচ্ছা। বহুদিন আগে। না না, এই কিছুদিন আগে, মানে সেই কলেজেতেও একবার পরিচয় হয়েছিল, সেই আপনাকে যেদিন ফোন করেছিলাম বললাম ব্যাপারটা। আচ্ছা, 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 আচ্ছা। মানে বরানগরে সংস্কৃত কলেজে। আচ্ছা, বেশ, ঠিক আছে। তো আমরা শুরু করি। কেমন? প্রথম ক্লাস আজকে আমাদের। যেহেতু কোনো শুভ কাজ, কোনো মঙ্গলাচরণ ছাড়া শুরু করা উচিত না, তাই আমরাও করব না। আমরাও একটি সুন্দর মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে আজকের ক্লাসের শুভারম্ভ করব। সকলে যে যেখানেই আছেন একটু মেরুদণ্ডকে সোজা করে ভালোভাবে বসুন। ॐ सर्वे वास्तु मया देव सर्वं वास्तुमयं जगत् पृथ्वीधरस्तु विज्ञेय वास्तुदेव नमोऽस्तु ते। ॐ एकदन्तमहाकायं लम्बोदरगजाननं विघ्ननाशं करं देवं हेरम्भं प्रणमाम्यहम्। তো চলুন শুরু করা যাক। আজকের ক্লাসের শুভারম্ভ করছি আমরা এখানেই। এই ক্লাসের শুরুতে আমরা প্রত্যেকে বাঙালি তো? প্রত্যেকে বাঙালি তো যারা আছি ক্লাসে? আচ্ছা, ক্যামেরাগুলো সব অফ হয়ে গেছে না? হ্যাঁ স্যার। স্যার আমি 50-50। ও আচ্ছা, 50-50। আচ্ছা, তো যখন স্যার বাঙালি, সাগরওয়ালা ওই জন্য 50-50। ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, বাঙালি হই বা না হই, ভারতীয় তো বটে, তাই না? তো ভারতীয়দের একটি গুণ আছে। এটা অনেক সময় আবার কখনো কখনো বদভ্যাসে রূপান্তরিত হয়ে যায়। এর পিছনে অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ দিকটা খুব ভালো দিক। যেমন আমরা গল্প শুনতে খুব বেশি ভালোবাসি। একটু রূপকথার কাহিনী হবে, রাজার কাহিনী, রাজকুমারের কাহিনী, বা কোনো প্রেমিক প্রেমিকার কাহিনী, বা কোনো যুদ্ধের কাহিনী, বা কোনো অ্যাডভেঞ্চারের কাহিনী, বা রোমাঞ্চকর কোনো ভূতের গল্প ইত্যাদি কাহিনী শুনতে আমরা একটু বেশিই ভালোবাসি। ভারতীয়দের মধ্যে বিশেষ করে বাঙালি জাতি তো এটার প্রেমে পড়ে যায়।
তো আমরাও চাইছি যে আজকের ক্লাসটি আমরা সেই একটা কাহিনীর মাধ্যম দিয়ে শুরু করি। তো এই কাহিনীর মধ্যে রোমাঞ্চকর বিষয়ও আছে, পৌরাণিক বিষয়ও আছে, আবার প্রেমের বিষয়ও আছে। সব রকম মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি মার্কা কাহিনী আমি শোনাবো আজকে। এটা দিয়ে আজকে ক্লাস শুরু করব। তো কাহিনীটা এরকম, একটা বাচ্চা, ছোট্ট শিশু জন্মালো। আমরা প্রত্যেকেই শিশু দেখেছি, জন্মাতে দেখেছি। তো কখনো দেখেছি কি একটা শিশু জন্মানো মাত্রই সে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে কয়েক ইঞ্চি করে বেড়ে যাচ্ছে আকৃতিতে। সবেমাত্র জন্মেছে, সে একটু একটু করে আকৃতিতে বেড়ে চলেছে। এবং কোথায় তার জন্ম? তার জন্ম হচ্ছে একটা যুদ্ধক্ষেত্রে। এমন এক যুদ্ধক্ষেত্র মানে কি জানি আমরা, যেখানে মারামারি হবে, হানাহানি হবে, কাটাকাটি হবে, এই সমস্ত কিছুই হবে। সেই হিংসার জায়গাতে একটা প্রাণের সৃষ্টি হচ্ছে, একটা প্রাণের জন্ম হচ্ছে, যেখানে প্রাণ নাশ করার একটা প্রক্রিয়া চলছে, যেখানে উভয় পক্ষ একে অপরের প্রাণ নেওয়ার জন্য উদ্যত হয়েছে। সেই জায়গাতে একটা প্রাণের সৃষ্টি হলো। কোথায় এটা? না, এটা একটা যুদ্ধক্ষেত্র যেখানে দেবতা এবং অসুররা মিলে যুদ্ধ করছে। একসময় জানি আমরা পৃথিবী ছিল না। পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কেবলমাত্র দুটো জাতি ছিল অস্তিত্বে, একটা দেবতা, একটা দানব। এই দুই জাতি অস্তিত্বে ছিলেন। আর এদের মধ্যে সম্পর্ক এতটাই ভালো, এতটাই মধুর যে দুদিন ছাড়াই যুদ্ধ হতো, দুদিন ছাড়াই হত্যা হতো। তো এটাও ঠিক একই রকম একটা ব্যাপার যে তখন অসুরদের নেতৃত্ব করছে অসুররাজ অন্ধকাসুর, আর দেবতাদের নেতৃত্ব করছে কে? দেবরাজ ইন্দ্র। ওই মোটামুটি থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, ওই নামটা কমন থাকে, কিন্তু অসুরদের দিকে নামটা বারবার পাল্টে যায়। যাই হোক, সেটা অসুরদের ব্যর্থতা। তো এমত অবস্থায় অন্ধকাসুর অনেক তপস্যা করেছে, বরদান পেয়েছে, প্রচণ্ড শক্তিশালী। এইবার দেবতারাও শক্তিশালী তো কম না, কিন্তু মাঝে মধ্যে এই ত্রিদেব এমন কিছু কাণ্ড ঘটিয়ে ফেলে যে যেখানে দেবতারা এত শক্তিশালী হয়েও তারা দুর্বল হয়ে পড়ে। কখনো কেউ চেয়ে বসলো কোনো পুরুষ আমায় মারতে পারবে না, হয়ে গেল, ঘন্টা বেজে গেল, দেবতারা তো বেশিরভাগ পুরুষ, কে যুদ্ধ করে কে মারবে। আবার বলে দিল যে কেউ যেন আমাকে পরাস্ত করতে না পারে, আমি সরদা অজয় হয়ে থাকতে চাই। এখানে অবস্থা খারাপ হয়ে গেল দেবতাদের, কে রক্ষা করবে এবার, কে তাকে পরাস্ত করবে? তো এরকমই এক শক্তিশালী অসুর ছিল অন্ধকাসুর। সে আবার অন্য দৃষ্টিভঙ্গিতে দেখলে কোথাও না কোথাও কি মহাদেবেরই পুত্র বলে তাকে আখ্যায়িত করা হয়, সেটা আলাদা একটা প্রসঙ্গ। অন্ধকাসুর এখন দেবতাদেরকে পরাস্ত করে স্বর্গরাজ্য দখল তো করে নিয়েইছে। এবার তার ইচ্ছে হলো যে আমি ত্রিদেবকেও পরাস্ত করব, করে আমি এবার ত্রিলোকের অধিপতি হব। মানে ত্রিদেব বলে কেউ থাকবে না, আর যদিও তারা থাকে তারা তো অমর, মারা সম্ভব নয়, যদিও থাকে আমার দাস হয়ে জীবন কাটাবে, আমি হব সর্বের সর্বা। এইরকম একটা প্রবল উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সে ত্রিদেবকে পরাস্ত করবে বলে যুদ্ধ ঘোষণা করে। তো যথারীতি যুদ্ধের দেবতা মহাদেব স্বয়ং রুদ্র উপস্থিত যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য। একটা ভীষণ যুদ্ধ লাগে, ওদিকে দেবতাদের সৈন্য, এদিকে অসুরদের সৈন্য, এদিকে স্বয়ং মহাদেব, আর এদিকে স্বয়ং অন্ধকাসুর। এই অন্ধকাসুর আর মহাদেব দুই প্রবল যোদ্ধা ভীষণ রকম যুদ্ধ করছে। একদম মানে এই ছবিটা কিন্তু আসল ছবি নয়, এটা আমাদের বানানো ছবি। এটা অরিজিনাল মহাদেব না, এটা অরিজিনাল অন্ধকাসুরও না। আর যুদ্ধটা এভাবে হয়েছে কি আমরা জানিও না, দেখানোর জন্য দেখাচ্ছি এটা। যাই হোক, তো এরকম একটা ভীষণ যুদ্ধ হচ্ছে। যুদ্ধ করছে মানে শারীরিক পরিশ্রম করছে। তো শারীরিক পরিশ্রম করলে গা থেকে তো ঘাম দেয় আমাদের, তাই না? সুন্দর সুন্দর গন্ধ বেরোয়, তার জন্য এখন বডি স্প্রে পারফিউম বেরিয়ে গেছে, তখন সব ছিল না যদিও। তো একদম ন্যাচারাল জিনিস কয়েক ফোঁটা মাটিতে পড়লো। ছবিতে দেখতে পাবো আমরা, ঘাম ঝরছে, ওটা ঘামই, হ্যাঁ, অন্য কিছু না। তো এই যখন ঘাম মাটিতে পড়ছে, এই ঘাম মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে সৃষ্টি হলো একটা শিশুর।
যেটা আমি প্রথমে বললাম যে একটি শিশু জন্মালো তারপর মানে কিছুক্ষণ পরপরই কয়েক মুহূর্ত অন্তরই তার আকৃতিতে বৃদ্ধি পাওয়া, ধীরে ধীরে তার আকৃতি বাড়তে থাকা, এটা সেই রকমই একটা অবস্থা যে আকৃতি বেড়ে বেড়ে এতটাই সে বেড়ে গেছে, এতটাই লম্বা হয়ে গেছে যে তাকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে, তাল গাছ বট গাছ সব ছাড়িয়ে চলে গেছে, এত ভীষণ তার চেহারা। এইবার ওই সময়ে তার এত বেশি খিদে পাচ্ছে যে ধারণার বাইরে। আবার এদিকে দেবতা এবং দানব এই উভয় পক্ষই স্তম্ভিত হয়ে গেছে যে কি হচ্ছে এখানে। এক তো এর সৃষ্টি হলো, ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে, তো এটা সৃষ্টিটা হলো কার? তার না আছে নাম জানা, না আছে ধাম জানা, কিছুই জানা নেই, শুধু দেখা গেল যে মহাদেবের শরীর থেকে কিছু ঘাম পড়লো, ব্যাস একটা বাচ্চা সৃষ্টি হয়ে গেল। কিন্তু এ কে আসলে? আর এর জন্ম যখন হয়েছে তখন নিশ্চয়ই দেবতার গা থেকে ঘাম পড়ে হয়েছে না মহাদেবের গা থেকে, তাহলে এটা দেবতাই হবে। আর যদি দেবতা হয় তাহলে অসুর এক্ষুনি সব শেষ হয়ে যাবে। এর যে আকৃতি, একবার হুমড়ি খেয়ে পড়লেই সব অসুর সৈন্য শেষ। আবার অসুররা ভাবছে এই রকম ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাওয়া তো আমাদের অসুরদের লক্ষণ। দেবতারা তো ধীরে ধীরে টাইম নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে এটা সেটা শিক্ষা নেবে, তারপর সে বাড়বে। হঠাৎ করে বেড়ে যাওয়া তো অসুরদের লক্ষণ, তাহলে নিশ্চয়ই কোনো অসুর হবে। কিন্তু উভয়ের ধারণাই ভুল ধারণা, কারণ এই যখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এর এত বেশি খিদে পাচ্ছে প্রচন্ড পরিমাণে, সামনে যাকে পাচ্ছে তাকেই খাচ্ছে মুঠো মুঠো করে। দেখি দুটো হাত একদম সৈনিকে ব্লক হয়ে গেছে খাবারে, ডান হাত দিয়ে খাচ্ছে, বাঁ হাতে সাপ্লাই নিচ্ছে। তো এবার কাদের খাচ্ছে? না যুদ্ধক্ষেত্রে অসুরও আছে, দানবও আছে। ও তো আর চেনে না কে অসুর কে দানব, কি ধর্ম কি অধর্ম, সবাই জন্মেছে, ওকে এখন পেট ভরাতে হবে। ও তাই যাকে পাচ্ছে তাকেই খাচ্ছে। এবার দেবতার দানব উভয় ভয়ভীত হয়ে গেল যে এ ব্যাপারটা হচ্ছে কি, এ কার জন্ম হলো রে বাবা? এ না তো দেবতা না তো অসুর। যদি দেবতায় অসুরদের খাবে, দেবতাদের খাবে না। আর যদি অসুর হয় তাহলে অসুরদের কেন খেতে যাবে, দেবতাদের খাক। এই বিষয় নিয়ে এখন ভীষণ চিন্তা পড়লো সবাই, যুদ্ধ বন্ধ হয়ে গেল, কিন্তু এদিকে মহাদেব যুদ্ধ থামায়নি, লড়ে যাচ্ছে। এমত অবস্থায় দেবতার অসুররা কি করবে, কে দেবের উত্তর, জবাবটা কোথায় পাবো? তখন মনে পড়ছে না সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের কাছে জবাব পাবো। ব্রহ্মদেবের কাছে যদি আমরা যাই, তিনি বলতে পারবেন এই কাজ সৃষ্টি হয়েছে, কারণ তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির রচয়িতা। তো প্ল্যান কষে ছক করে এখন সবাই দৌড় লাগালো ব্রহ্মলোকের দিকে। ব্রহ্মলোকের দিকে যাওয়া মাত্রই দেবরাজ ইন্দ্র এখন হাত জোড় করে জিজ্ঞাসা করছে যে ব্রহ্মদেব কার সৃষ্টি হলো? এইরকমভাবে যুদ্ধক্ষেত্রে তো একদম মানে হাহাকার মাচিয়ে রেখে দিয়েছে, কত কত লোককে খেয়ে নিয়েছে আমাদের, কত অক্ষয়ণী সেনার পেটের ভেতরে ইয়ে করে নিয়েছে। কার জন্ম হলো, কেন হলো, কি জন্য হলো? এইরকম প্রশ্ন করতে করতে এবার এরা যেহেতু ছুটেছে ব্রহ্মলোকের দিকে, আর সেও কি দাঁড়িয়ে থাকবে? সেও তো খাওয়ার জন্য এদিক ওদিক করছে, তো সবাই যখন ছুটে পড়াচ্ছে ও ফলো করতে করতে যাচ্ছে, আমার খাবার ছুটে যাচ্ছে, আমি যাই শিকার করতে। এমত অবস্থায় সেও ব্রহ্মলোকে পৌঁছে যায়। যখন সে ব্রহ্মলোকে পৌঁছে যায়, হঠাৎই তার একটা ভিতরকার শ্রদ্ধা ভাব, সম্মান ভাব জাগ্রত হয় ব্রহ্মদেবকে দেখে। সে শুয়ে সাষ্টাঙ্গে শুয়ে ব্রহ্মদেবকে প্রণাম করে। এই যে শুয়ে সাষ্টাঙ্গে ব্রহ্মদেবকে প্রণাম করছে, এই জিনিসটা দেখেই আগে থেকে ভয়ভীতি অবস্থায় থাকা দেবতা এবং দানব উভয়ই এর পিঠের ওপরে উঠে গিয়ে বসলো। এইবারে পিঠের ওপর উঠে গিয়ে বসার কারণে কি হয় না, এর তো ওজন প্রচন্ড। দেবতা এবং দানব এরা তো ইচ্ছা মতন ওজনকে বৃদ্ধি করতে পারে, কমাতে পারে, এই ক্ষমতা এদের আছে। এতটাই ভীষণ পরিমাণে এদের ওজন বৃদ্ধি করে এরা পিঠের ওপর উঠে বসে। এই যে ব্যক্তিটি যে প্রণাম করছিল সাষ্টাঙ্গে, সে মাটির নিচে কয়েক ফুট ঢুকে যায়, এতটাই ওজন নিয়ে এরা বসে। কি কষ্টকর বিষয়। এইবার ব্রহ্মদেব বলছে, হ্যাঁ, আমার সৃষ্টিতে অকারণে কিছু ঘটে না, প্রত্যেকটার পিছনে কিছু না কিছু কারণ থাকে। একেও সৃষ্টি করা হয়েছে একটা বিশেষ কারণে। এ আমারই মানসপুত্র। মানসপুত্র অর্থাৎ কল্পনার মাধ্যম দিয়ে যাকে সৃষ্টি করা হয়। সবটাই মানুষ, যদিও আমাদের এই পৃথিবী, আমাদের এই মাটি, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত সবটাই তো কল্পনার দ্বারা সৃষ্টি করা, সবটাই মানুষ। এমনকি আমরা মানুষ, এই মানুষটাও কিন্তু মানুষ থেকেই কল্পনার মাধ্যম দিয়ে আমাদেরও সৃষ্টি করা হয়েছে। তো যাই হোক, এবারে নাম কি, কি জন্য সৃষ্টি হলো? তখন ব্রহ্মদেব বলছে,
এর নাম হলো বাস্তুপুরুষ। বাস্তুপুরুষের নাম। আর এর সৃষ্টির একটি বিশেষ কারণ আছে। কি কারণ? পৃথিবীতে বাস্তুপুরুষ আমার মানসপুত্র ঠিক কথাই, কিন্তু এ ধরিত্রীরও পুত্র, অর্থাৎ বসুন্ধরা মাটিরও পুত্র, পৃথিবীরও পুত্র। কেন? তার জন্ম তো মাটি থেকে হয়েছে। মাটিরও পুত্র। মাটিকে রক্ষা করা হচ্ছে এর প্রধান কর্তব্য। কিভাবে? না, যখন আমরা কোনো ভবন নির্মাণ করব পৃথিবীতে, কোনো হসপিটাল নির্মাণ করব, কোনো স্কুল কলেজ, কোনো বাড়ি, কোনো কুঁড়ে ঘর, কোনো আটচালা, কোনো গ্যারেজ, কোনো চেম্বার, যা কিছু করব, যদি একটা প্যান্ডেল করার জন্য দুর্গাপুজোর বাঁশের খুঁটিও পুঁতি, সেটা পর্যন্ত আমরা ডিরেক্ট মাটির মধ্যে সেটাকে পুঁততে পারবো না। মাটিতে পোঁতার আগেই বাস্তুপুরুষের শরীরে সেটাকে পুঁততে হবে। অর্থাৎ আমরা যেটা মনে করি, আমরা একটা বাড়ির ভিত দিচ্ছি, 10 ফুট নিচে কলম যাচ্ছে, মাটি সেটাকে ইয়ে করে নিচ্ছে, আদৌ না। আপাত দৃষ্টিতে আমরা মাটি তাকে ভাবছি বটে, কিন্তু এটা সেই বাস্তুপুরুষের পিঠে, তার শরীরের ওপরে নির্মাণ হচ্ছে। এইভাবে সে তার মাতা ধরিত্রীকে প্রোটেক্ট করছে, 1 নাম্বার। দ্বিতীয়, আর কেন সৃষ্টি করা হয়েছে? আরেকটি বিশেষ কারণে সৃষ্টি করা হয়েছে, সেটা হচ্ছে মানুষের বা জীবের, পৃথিবীতে অবস্থিত প্রত্যেক জীবের কর্ম এবং কর্মফল নির্ধারণের জন্য সৃষ্টি করা হয়েছে। এইটা কেমন কথা হলো? কৃষ্ণ এত বড় 2 ঘন্টা ধরে কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে গীতার লেকচার দিয়ে গেল, যেমন কর্ম তেমন ফল, আর এখানে বলছে এই বেটা কর্মফল দেবে। বিষয়টা গুলিয়ে যাওয়ার মতন। ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে, কর্ম আমরা করি কোথায় করি? না, প্রকৃতির মধ্যে করি। আর সেই কর্মটা ফলস্বরূপ সেদিনে হোক বা পরে আমাদের কাছে রিটার্ন আসে। কে ফিরিয়ে দেয়? প্রকৃতি স্বয়ং ফিরিয়ে দেয় সেটা। কিন্তু প্রকৃতি একটা মাধ্যমে কাজ করে। ঠিক যেমন আমি এখন ক্লাস করাচ্ছি আমার বাড়িতে বসে, আপনারা প্রত্যেকে ক্লাস করছেন আপনাদের যে যার নিজের বাড়িতে বসে। তথাপি এত ডিস্টেন্স থাকা সত্ত্বেও আমাদের মধ্যে আমি আমার কথা কিন্তু আপনাদের পৌঁছে দিচ্ছি, যেটা দেখাতে চাইছি সেটা দেখাতে পারছি। আপনারাও নির্বিঘ্নে সেটা শুনতে পাচ্ছেন, সেটাকে বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। কেন? মাঝখানে কিন্তু একটা মাধ্যম আছে। সে মাধ্যমটা ইন্টারনেট। এই ইন্টারনেটের জন্যই কিন্তু আমরা এত সুন্দরভাবে যে যার জায়গায় বসে সবটাকে ম্যানেজ করতে পারছি। বাস্তুপুরুষ হচ্ছে সেই মাধ্যমটা, যে কর্ম আর কর্মফলের মাঝখানের মাধ্যম। এটা তো অবশ্যই সত্যি কথা, যেরকম কর্ম আমরা করব সেরকম ফল পাবো, কিন্তু সেই মাধ্যম চাইতো একটা। আমি কর্ম করছি, আমার কর্মটাকে প্রকৃতির মধ্যে কে পৌঁছে দেবে? একটা মাধ্যম পৌঁছে দেবে। আবার সেই প্রকৃতি যখন আমাকে কর্মফলটা ফিরিয়ে দেবে, সেও কারোর না কারোর মাধ্যমে ফিরিয়ে দেবে। সেটা কে? সেটা ইন্টারনেট। সেটা কোন ইন্টারনেট? সেই ইন্টারনেটের নামই হচ্ছে বাস্তুপুরুষ। সেই ফিরিয়ে দেবে। এবার কাহিনীতে ফিরে আসি আবার। কেন বা কিভাবে সে কর্মফল প্রদান করবে? তখন বলা হলো, সৃষ্টিতে 5টি মূল তত্ত্ব আছে। ক্ষিতি অপ্তেজ মরুত বোম, অর্থাৎ মাটি, জল, বায়ু, আকাশ এবং অগ্নি। এই 5টি তত্ত্বের অবস্থান আমাদের পৃথিবীতে আছে। এই 5টি তত্ত্ব দ্বারাই কিন্তু সম্পূর্ণ জগৎ সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড, সম্পূর্ণ সৃষ্টি এর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এমনকি আমাদের শরীর, আমাদের মন, আমাদের চেতনা, বুদ্ধি, সমস্ত কিছুই এই 5 তত্ত্বের মাধ্যম দিয়েই কিন্তু নিয়ন্ত্রিত হয়। বাস্তুর মধ্যেও এই 5টি জিনিস আছে, আর বাস্তুর শক্তিও এই 5টি জিনিসই। এই 5টি জিনিস আধারে প্রত্যেক জিনিসের নির্মাণের একটা পদ্ধতি আছে। প্রত্যেক জিনিসের। আমি বাড়ি বানাই, গ্যারেজ বানাই, হসপিটাল বানাই, কোম্পানি অফিস বানাই, যা খুশি তাই বানাতে পারি, কিন্তু সেটা বানানোর একটা পদ্ধতি আছে, একটা নিয়ম আছে, যেটাকে মেনটেন করে আমাদের বানাতে হয়। তার মাধ্যম দিয়ে কি হয় না, পঞ্চতত্ত্বের যে সামঞ্জস্যতা সেটা বজায় থাকে। আর এটা খুব ইম্পর্টেন্ট, যে এই পঞ্চতত্ত্বের সামঞ্জস্যতাকে বজায় রাখা। যখনই এই পঞ্চতত্ত্বের ডিসব্যালেন্স হবে, তখনই আমাদের জীবনে যে কোনো রকম প্রবলেম আসতে পারে। সেটা কিভাবে? আলোচনায় আসছি সেটা কিভাবে। স্যার আমাদেরও ক্লাস হচ্ছে। এখানেই হচ্ছে যা হচ্ছে।
আচ্ছা, ঠিক আছে। কেমন? আচ্ছা, এইবার ব্রহ্মদেব বলছেন যে কিভাবে ফলটা ফিরিয়ে দেবে। তার আগে এই একটা প্রশ্ন করছে যে আমাকে তো দেবতারা সবাই মিলে পিঠের উপরে বসে আমাকে ঢুকিয়ে দিল কয়েক হাত মাটির নিচে। তো আবার আমার উপায়টা কি হবে? আমার তো খিদে এত বেশি পাচ্ছে, এত প্রচন্ড লেভেলে পাচ্ছে যে বলার বাইরে। আমি খাবোটা কি? আমাকে তো খিদে মেটাতে হবে। তো ব্রহ্মদেব বলছে, দেখো বাবা, তোমাকে যদি আমি এরকম স্বাধীনভাবে ছেড়ে দিই, তো তুমি একসময় গোটা পৃথিবীকে গিলে খেয়ে নেবে। তোমার আকৃতি এতটাই খুব দ্রুত বাড়ছে। অতএব তোমাকে তো এরকম ভাবে স্বাধীনভাবে ছাড়তে পারি না। এটাই তোমার জন্য পর্যাপ্ত, মানে ঠিকঠাক একদম পজিশন আছে। হ্যাঁ, এবার তোমার খিদের ব্যাপারটা যেটা, সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। সেটা এভাবে, তোমার খাবারের আকৃতি পাল্টাতে হবে। যেমন যেমন হচ্ছে আমাদের কাছে অনেক রকম আইটেম থাকে, ভাত, মাছ, মাংস থেকে শুরু করে ভেজিটেরিয়ানদের ভেজ, নন ভেজিটেরিয়ানদের নন ভেজ, আর আরও সব কী সব রয়েছে আমি জানি না, মুখস্থ নেই আমার। যাই হোক, তো আমাদের কাছে প্রচুর আইটেম স্যার আছে এখানে একটা ছোট খাবার। কোশ্চেন আছে, হ্যাঁ, এখানে একটা ছোট্ট কোশ্চেন বলার আছে, একটা ছোট্ট কোশ্চেন বলো। করছি। কোশ্চেন হলো তো খাবার, তার তো খিদে পাচ্ছে, তার জন্য তো মানে তার ভালো মন্দ গুলো এগুলো তো আমরা জানি, যে যেটা পরিবেশের বিরুদ্ধে যে যেখানে যেটা বাসস্থান করবে তার পজিটিভ নেগেটিভ এটা তো ক্ষুধাটা সে বাস্তুর যে বাস্তু দেবতা সে তো খেয়ে নিচ্ছে, কিন্তু তার যে বৃদ্ধিটা এই যে কন্টিনিউ যে বেড়ে যাচ্ছিল সেটা কিভাবে আর বাড়লো না, এই জিনিসটা একটুখানি বলে দিলে ভালো হতো। আমি এখন অতদূর যাইনি। আমার গাড়ি ছুটছে আচ্ছা মাত্র 40-এ, তুমি ছুটছো 80-তে, কি করে হবে? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। বেশ, তো এবার এখানে কি করা হলো? না, খিদে তো পাচ্ছে, খেতে তো হবে। তো এখানে তার খাবারটাকেই পাল্টে দেয়া হলো। তুমি এতক্ষণ মানুষ খাচ্ছিলে, নন ভেজ খাচ্ছিলে, এবার থেকে ভেজ খাবে। কি ভেজ খাবো? না, উদ্দেশ্য কি? উদ্দেশ্য খিদে মেটানো। তোমাকে খিদেটা মেটাতে হবে। তোমার খাবারটা আজ থেকে স্থূল রূপে না হয়ে সূক্ষ্ম রূপে হবে। কিরকম? যখনই কোনো ভবন বা কোনো বাড়ি বা কোনো স্থাপত্য প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নির্মাণ হবে, প্রকৃতির একটা নিয়ম আছে স্থান কাল পাত্র অনুযায়ী, তাহলে সেই নিয়মের উল্লঙ্ঘন করে যদি কেউ নির্মাণ কার্য করে, সেখানকার যে দুঃখ, মানুষের জীবনে দুটো জিনিস বর্তমান, একটা সুখ একটা দুঃখ, কিন্তু দুঃখ আর সুখ কখনো একসঙ্গে আসে না। যখন সুখ আসে দুঃখ থাকে না, যখন দুঃখ আসে তখন সুখ থাকে না। এইবার এখানে বিধান করা হলো যে সমস্তটা প্রকৃতির নিয়মকে মেনে নির্মাণ করবে, তুমি তার দুঃখটাকে হরণ করবে, অর্থাৎ দুঃখটা তোমার খাদ্যরূপে আসবে, তুমি সেটাকে খাবে, সেটাকে খেয়েই তৃপ্ত হবে। আর এদিকে কি হলো? না, সুখ আর দুঃখ দুই ভাই, একজন গেলে আরেকজন চলে আসে, একজন যদি চলে যায় আরেকজন আসে, আবার একজন আসলে দ্বিতীয়জন চলে যায়। এখানে কি হচ্ছে? না, আসছেই না। যদি দুঃখটাকে হরণ করে নেওয়া হয় তাহলে সুখটাই থেকে যাচ্ছে, আর দুঃখ না আসলে সুখ তো যাবে না এমনিতেই। কেমন? তো এটা হচ্ছে প্রকৃতির খেলা। বারবার আমাদের শাস্ত্র বলছে যে প্রকৃতির সঙ্গে জোড়ো, অর্থাৎ প্রকৃতির সঙ্গে যুক্ত হও, প্রকৃতির সঙ্গে যুক্ত হও। প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া মানে এই নয় যে আমি শীতকালে খালি পায়ে খালি গায়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো। প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া হচ্ছে প্রকৃতির নিয়মকে বোঝা এবং সেই নিয়মকে অনুসরণ করে চলা, তাকেই বলা হয় প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া। এবং এর আরো অনেক ডিপ মিনিং আছে, ধীরে ধীরে আমরা জানবো একটা একটা করে। তো এটাকে বলা হলো বাস্তু পুরুষের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যতা, অর্থাৎ প্রকৃতির নিয়ম মেনে যদি আমরা কোনো কিছু নির্মাণ কার্য করি তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা থাকে না। এইবার এখানে বিষয়টা হচ্ছে, প্রকৃতির নিয়ম মেনে আমি বানালাম, আমার দুঃখটাকে সে হরণ করলো, দুঃখটা তার খাদ্যরূপে গেল, আর সুখটা সে আমাকে দিয়ে গেল, থেকে গেল আমার কাছে, অর্থাৎ স্বর্গস্বরূপ। বাস্তুপুরুষের পিঠের ওপর দেবতা এবং দানব উভয়েরই কিন্তু অবস্থান আছে। দেবতারা স্বভাবতই শৃঙ্খলাবদ্ধ, অর্থাৎ শৃঙ্খলতা মেনটেন করে চলে, তারা পছন্দ করে এটাকে। কিন্তু অসুররা, এরা বিশৃঙ্খল, এদের কোনো শৃঙ্খলা নেই।
কোনো রূপ শৃঙ্খলা এদের নেই, এরা যা ইচ্ছা করে বেড়ায়, যেমন ইচ্ছা করে বেড়ায়, এটাই এদের স্বাভাবিক প্রকৃতি। তাই যখনই প্রকৃতির নিয়ম মানছি, অর্থাৎ আমরা দৈবিক এনার্জিকে, পজিটিভ এনার্জিকে নিমন্ত্রণ করে নিয়ে আসছি। আবার যখন আমরা নিয়ম মানব না বা নিয়ম মানছি না, সেই নিয়মের অবজ্ঞা করছি, তখন কি হচ্ছে না, তখন আসরিক এনার্জি বৃদ্ধি পাচ্ছে। সেই আসরিক এনার্জিকে আমি নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসছি। যখনই পজিটিভ এনার্জি, দৈবিক এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করবে, বাড়ি নিজে থেকেই স্বর্গ হয়ে উঠবে। আর যখন আসরিক এনার্জি প্রবেশ করবে, তখন বাড়ি নিজে থেকেই নরক হয়ে উঠবে, শ্মশান হয়ে উঠবে। একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া, খুব স্বাভাবিক। এইভাবে একটি বাস্তুপুরুষের জন্ম হয়, আর এইভাবে সে তার দায়িত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ সে তার দায়িত্বকে নির্বাহ করতে উদ্যত হয় এবং সে একটা পদ পায়, বাস্তুপুরুষ নামক পদ। দেখবেন বাড়িতে যখন কোনো পূজা আর্চা হয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় কিছু না কিছু, এমনকি আমাদের ক্লাসে একজন পুরোহিতকে আমরা পেয়ে গেছি। যখনই যাই পুজো হোক না কেন, সেখানে এই বাস্তুপুরুষের পূজাটা কিন্তু মাস্ট হয়ই হয়, করতেই হয়। কারণ একে খাবার না দিলে বা একে সন্তুষ্ট না করে কোনো কাজ হয় না, সুফল পেতে আমরা পারি না। এই বাস্তুপুরুষের ক্ষমতা অসীম। এইবার আমরা জানবো যে অসীমটা ব্যাপারটা কি, বা কোথা থেকে কি হচ্ছে, সিস্টেমটা কি আছে। এই বাস্তুশাস্ত্রটা আসলো কোথা থেকে বা কে রচনা করলো? এই বাস্তুশাস্ত্রের রচয়িতা স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মার দ্বারা কিন্তু এর রচনা হয়েছে। কেমন? এই বিশ্বকর্মার নামটা বলতে একটা কথা ছোট্ট করে মনে পড়ে গেল আমার। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রত্যেকেই চিনি, যদিও কখনো পার্সোনালি আলাপ হয়নি, তবুও চিনি গ্রন্থের মাধ্যম দিয়ে বা মহাভারতের কাহিনীর মাধ্যম দিয়ে। তার কাহিনী পড়লে আমরা জানতে পারি জন্মটা কোথায় হলো, একটা কারাগারে, মথুরাতে হলো, কারাগারের ভিতরে। সেই কারাগারের ভিতরে জন্ম হলো, অদ্ভুত তার ভাগ্য, সেই রাতেই তাকে দিয়ে আসা হলো বাধ্য হয়ে এক প্রকার, কোথায় না গোকুলে, একটা ছোট্ট গ্রামে। যে রাজার ছেলে, যার পালন পোষণ হচ্ছে কোথায় না একটা ছোট্ট গ্রামে, একটা গরিবের বাড়িতে, গোয়ালার বাড়িতে রাজার ছেলের পালন পোষণ হচ্ছে। সেখানে গিয়েও তার শান্তি নেই, সেখানেও ক্রমাগত অসুরদের আক্রমণের জেরে তাকে চলে যেতে হলো বৃন্দাবনে। সেখানেও শান্তি নেই। সেই বৃন্দাবনও যখন কংসের কাছে খবর গেল যে বৃন্দাবনও তারা চলে গেছে, সেখানেও ক্রমাগত অসুরের আক্রমণ। কাকে না? ওই বালককে মারতে হবে, তাকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্য। তখন ধিৎকারে বললো, না দরকার নেই, বয়স 8 বছর হয়ে গেছে, মোটামুটি হাত পা চালাতে পারি, চলো যাই, মথুরায় যাই, গিয়ে ঝামেলাটাকে একদম সমূল থেকে শেষ করে দিই। যেখান থেকে এত অসুর আসছে, আক্রমণ করছে, আমাকে মারতে আসছে, শুধু এমনটা নয়, আমাকে মারতে আসছে কিন্তু এখানে কত ক্ষতি হয়ে যাচ্ছে, দরকার নেই, যাই গিয়ে একদম মূল থেকে উবড়ে দিই। তাই হলো, মথুরায় গিয়ে কংসকে সিংহাসন থেকে মাটিতে ফেলে শেষ করে দিল। যাই হোক, কিন্তু আশ্চর্যজনক বিষয় এইখানে, সে যখন মথুরায় গেল, কংসকে মারল, মথুরা রাজ্য নিজের হাতে পেয়ে গেল। মথুরা যে বাস্তবিক রাজা উগ্রসেন, তাকে রাজত্বও দিয়ে দিল। এবার কংসের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে জরাসন্ধ, সেও একটা অসুর, কিন্তু তার স্বভাবে তো শান্তি নেই, অশান্তি রয়েছে। সে পরপর টানা 17 বার কৃষ্ণের ওপর মথুরাতে আক্রমণ করে। আর যথারীতি কৃষ্ণ ভগবান শক্তিশালী লোক আছে, বয়স কম হতে পারে, ক্ষমতাশালী, 17 বারই কিন্তু জরাসন্ধকে সে পরাস্ত করে, 17 বারই পরাস্ত করে। তারপরেও, এতবার জরাসন্ধকে পরাস্ত করার পরেও সে কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে আমি এখানে থাকবো না, আমি দূরে চলে যাই, পশ্চিমে চলে যাই, গিয়ে সেখানে সমুদ্রের মাঝখানে জমি নিয়ে সেখানে একটি দ্বারকা নগরী নির্মাণ করি। আর এই কাহিনীর সত্যতা আমরা বর্তমানে প্রমাণ পেয়েছি যে দ্বারকা নগরী বলে সত্যিই একটা নগরীর অস্তিত্ব ছিল, যে নগরীকে নিয়ে আজকে লেখালেখি চলছে বিভিন্ন জায়গাতে, বড় বড় সংস্থাতে। এই যে দ্বারকা নগরী নির্মাণ করা হলো মথুরাতে, সমুদ্রের মাঝখানে, কেন করা হলো? আবার কাকে দিয়ে করা হলো? না দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে, যিনি বাস্তুশাস্ত্রের রচয়িতা।
তাকে দিয়েই করানো হলো, অন্য কেউ কি ছিল না? কৃষ্ণ ভগবান সে তো নিজেই রচনা করতে পারতো, করলো না। কিন্তু যাকে তিনি দায়িত্ব দিয়েছেন বিশ্বকর্মা, যে এই বিষয়ে এক্সপার্ট, তাকে ডাকা হলো, সে এসে এখানে ভবন নির্মাণ করলো। কিন্তু অদ্ভুত বিষয় হলো, দ্বারকাতে বিশ্বকর্মা কর্তৃক যে ভবন নির্মাণ হলো, সেই ভবন নির্মাণ হওয়ার পর কৃষ্ণকে আর কোথাও পালাতেই হলো না। প্রথম থেকে যে উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো মথুরা, কখনো বৃন্দাবন, কখনো গোকুল, তারপর দ্বারকাতে গিয়ে একদম স্টে হয়ে গেল পুরো ফ্যামিলি নিয়ে। শুধু ফ্যামিলি নিয়ে বলা ভুল, সম্পূর্ণ রাজ্যের প্রজাকে নিয়ে সেখানে গিয়ে স্টে হয়ে গেল, ফিক্সড। সেখান থেকে আর কোথাও কিন্তু গেল না, বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দিল। সমস্ত কিছু, মহাভারত যুদ্ধ থেকে শুরু করে, নিজের বিবাহ থেকে শুরু করে, এ টু জেড যত বড় বড় কাহিনী কৃষ্ণের জীবনের, যত বড় বড় মোড়, সব কিন্তু দ্বারকা থেকে, সব দ্বারকা থেকে। বাকি যে জায়গাগুলো এত বছর ধরে ঘুরেছে, সেখানে কিন্তু তার জীবনে কোনো বড় সড়ো মোড় নেয়নি। আর গেল তো গেল পশ্চিমেই গেল, পশ্চিম সমৃদ্ধির দিকে আমরা জানি, সেই পশ্চিমেই গেল সমৃদ্ধ হতে, আর সেখানেই সমৃদ্ধি লাভ করলো। সেখান থেকেই সে ভগবান আখ্যায়িত হলো, সেখান থেকেই সবকিছুকে কন্ট্রোল করার মতন ক্ষমতা সে পেয়েছে। বাকি সমগ্র জীবনটা সে সেখানেই কাটিয়ে দিল, তাই না? কখনো ভাবিনি আমরা, আচ্ছা এটাকে কোথাও না কোথাও গিয়ে সেই কর্ম আর কর্মফলের জায়গা, যেটা কৃষ্ণ বারবার বলে, তাহলে এখানে কি বাস্তব কোনো হাত নেই? উত্তরটা আমি দিলাম না, প্রত্যেকের উপরই ছাড়লাম বিচার করার জন্য। যাই হোক, এবার আসি শাস্ত্রে, যে বাস্তুশাস্ত্রের উল্লেখ আমরা কোথায় পাই। বাস্তুশাস্ত্রের উল্লেখ আমরা পাই অথর্ব বেদে। আমাদের বেদের 4টে ভাগ আছে আমরা জানি। আমরা হিন্দু, গর্ব করে বলি, কিন্তু দুর্ভাগ্য করে বলতে হয় যে আমরা আমাদের ধর্মগ্রন্থের নামটা জানি না। কেউ বলে গীতা, কেউ বলে রামায়ণ, কেউ বলে মহাভারত। এক্স্যাক্টলি আমাদের ধর্মগ্রন্থের নামটা কি সেটি আমরা জানি না। আমাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ, মূল ধর্মগ্রন্থ। আর সেই বেদের 4টি ভাগ, বেদব্যাসী 4টি ভাগ করেছেন: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই অথর্ববেদের মধ্যেই আমরা কিন্তু বাস্তুশাস্ত্রকে পাই। বাস্তুশাস্ত্র বলে এর উল্লেখ নেই, এর উল্লেখ আছে স্থাপত্যবিদ্যা হিসেবে। কোথায় পাই না, অথর্ববেদে। এখান থেকে আমরা আমাদের এই শাস্ত্রকে পেয়ে থাকি। বিশ্বকর্মার রচয়িতা আগেই বললাম। এইবার আসি পঞ্চতত্ত্বে। এই 5টি তত্ত্বকে আমি একটু আগেই বললাম, সবাই চিনি। এইবার এদের আবার একটুখানি সমস্যা আছে। কি সমস্যা? যেমন এই 5টি তত্ত্ব সম্পূর্ণ সৃষ্টিকে পরিচালনা করে, ঠিক তেমনি সৃষ্টিও করে, আবার ঠিক তেমনি ধ্বংসও করে। এদের কাজই এটা, সৃষ্টি করা, পালন করা, ধ্বংস করা, সৃষ্টি করা, পালন করা, ধ্বংস করা, এটাই এদের কাজ। কিভাবে করে? এই তীর চিহ্নগুলোকে দেখলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেখানে আকাশ লেখা আছে, আকাশ থেকে বৃষ্টি হলো, জল পড়লো, জলকে পেয়ে গেলাম। সেই জল যখন গাছের গোড়ায় দেওয়া হয়, গাছ যখন জল পাচ্ছে, গাছ ধীরে ধীরে বড় হচ্ছে, সেই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, বায়ু পাচ্ছি। আবার সেই বায়ু ছাড়া আগুন জ্বলতে পারে না। বায়ু শূন্য স্থানে, অক্সিজেন শূন্য স্থানে আগুন জ্বলা সম্ভব নয়। তাহলে আগুনের সৃষ্টির জন্য কে দায়ী? বায়ু। আবার আগুন যখন পুড়ে গেল, ছাই হয়ে গেল, সেই ছাইটা কোথায়? মাটিতে পড়ে গেল। সেই ছাইটাই কিন্তু মাটিতে কনভার্ট হয়ে যায় পরবর্তীতে। আবার সেখান থেকে পুনরায় আকাশতত্ত্ব। এইভাবে 5টে যে সার্কেল চলছে, এটা হচ্ছে এদের সৃষ্টি সার্কেল। এরা একে অপরকে এভাবে সৃষ্টি করে, আবার একে অপরকে ধ্বংসও করে। যেমন আগুন আর জলের কিন্তু খুব দারুণ মিত্রতা। আগুন যেখানে জ্বলবে, জল যদি ঢালা হয়, আগুন কিন্তু নিভবেই সেখানে। জলের সম্মান রক্ষার্থে আগুন নিভে যায়। সম্মান রক্ষার্থেই বলবো, দুর্বলতা বলবো না। যাই হোক, আবার আগুন আর আকাশের মধ্যে শত্রুতা আছে। কিরকম? এখানে আকাশ শব্দের অর্থ হচ্ছে মেটালকে বোঝানো হয়েছে, ধাতুকে বোঝানো হয়েছে। আগুন এমনই একটা শক্তিশালী তত্ত্ব যে যে কোনো মেটালকে, যে কোনো কঠিন ধাতুকে গলিয়ে দিতে সক্ষম। পৃথিবীর সঙ্গে আবার জলের শত্রুতা কেন? না, পৃথিবী জলকে ধারণ করে, আর পৃথিবী চাইলে জলকে শুকিয়েও দিতে পারে। তাই পৃথিবী সত্যি জননী, যে সকলকে ধারণ করে আছে। এই পৃথিবীর মধ্যেই জল, এই পৃথিবীর মধ্যেই আকাশ, এই পৃথিবীর মধ্যেই বায়ু, আবার পৃথিবীতেই কিন্তু আগুন। পৃথিবী ছাড়া কিছুই সম্ভব না। তবুও
বায়ু এমন একজন নির্লজ্জ যে পৃথিবীর সঙ্গেই শত্রুতা করে বসে আছে। কিরকম? যখন ঝড় ঝাপটা বড় বড় ঝড়গুলো আসে, আয়লা লায়লা আমফান, এই কিছুদিন আগে একটা গেল, কি যেন ছিল নামটা ভুলে গেছি, রেজিস্টার্ড নাম ছিল, গভর্নমেন্টের প্রদত্ত জায়গায়, তো সেই এসেছিল। ক্ষতিটা কার হলো? না পৃথিবী তত্ত্বের হলো। প্রচুর লোকের বাড়িঘর ভেঙেছে, অনেক গাছপালা উড়েছে, অনেক পাহাড় পর্বত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে পাহাড় পর্বত গাছপালা বাড়িঘর এই সমস্ত কিছু কিন্তু পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। তাই বায়ুর দ্বারা প্রতিনিয়ত পৃথিবী তত্ত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে পঞ্চতত্ত্ব এক এক তত্ত্বকে সৃষ্টি করছে, এক এক তত্ত্বকে বিনাশ করছে। এই অবধিও আমাদের ইন্টারেস্ট নেই, মানে জানতে হয় বলে জানালাম, বিষয়টা এমন। এবার আসল জায়গায় ঢুকবো, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এরপরে 3 গুণ আছে, সত্য রজতম আছে, দিক আছে, দিশা আছে, কেমন? এবার ডিরেক্ট আমি ঢুকে যাব দিশাতে, যে এইটুকু তো আমাদের মোটামুটি প্রত্যেকেরই জ্ঞান রয়েছে 4টে দিক সম্বন্ধে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। বাস্তু কাজটা কি করে করে বা সায়েন্সটা কোথায় লুকিয়ে আছে এইবার আমরা দেখতে পাবো এখানে। এই যে 4টে দিক আছে, 4টে দিককে আমরা প্রত্যেকেই চিনি, কিভাবে কিভাবে হয় জানি, কোথায় কোন দিকটা বলে, কিন্তু এটা জানি না যে এরা একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সামনে উত্তর, ডান দিকে পূর্ব, এভাবে হয় না। কারণ উত্তর যেখানে, সেখান থেকে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলই পূর্ব হয়, পূর্ব থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই সাউথ হবে, আর সাউথ থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই পশ্চিম হবে বা ওয়েস্ট হবে। এটাই সিস্টেম, এটাই বিধি। এই অবধি আমরা জানি। এই অবধিও আমরা জানি যে উত্তর আর পূর্বের মাঝখানে ঈশান কোণ হয়, হ্যাঁ, তারপর পূর্ব আর দক্ষিণের মাঝখানে অগ্নিকোণ হয়, দক্ষিণ পশ্চিমের মাঝখানে নৈঋত্য হয়, বায়ু হয় ওদের উত্তর আর পশ্চিম মাঝখানে, এটা আমরা জানি মোটামুটি কম বেশি। 4টে দিকও জানি, 8টা দিকও জানি, আর 10এর দিক হয় সেটাও জানি, কিন্তু জানি না যে বাস্তুশাস্ত্র অনুযায়ী দিক হয় টোটাল 16টা, না তো কেবল 4টে, না তো 10টা, না তো 8টা, দিক হয় 16টা। 16 দিকের নাম আমরা মোটামুটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি ডিটেলসের ব্যাখ্যায় গেলাম না এখন। এই যে 16 দিক দেখতে পাচ্ছি, এই 16 দিকের আধারেই পুরো বাস্তু গঠিত হয়, এই 16 দিকের আধারেই কিন্তু সমস্ত রকম তত্ত্ব তার স্থান পেয়ে থাকে, তারা তাদের কাজ করে থাকে। এবং এই 16 দিকের এক একটা জোন আছে বা এক একটা স্পেশাল জায়গা আছে। কিরকম না, যেমন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, ভিতরে আবার লিভার আছে, হার্ট আছে, কিডনি আছে, নানা রকম অর্গানস আছে। ঠিক তেমনি বাস্তুরও তাই, এক একটা দিক এক একটা ক্ষেত্রকে বোঝায়। কি ক্ষেত্র? না আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন কোন জিনিসে হয়, বা কোনটার জন্য আমরা, বা কোন কোন জিনিসগুলোর জন্য আমরা জীবনে বেঁচে থাকি। 3টে জিনিস প্রধান। সর্বপ্রথম যেটা লাগে জীবন নির্বাহ করতে, অর্থ, আর্থিক দিক, ফিনান্সিয়াল, তাই না? এটা সর্বপ্রথম লাগে। ঠিক তারপরে লাগে রিলেশন, অর্থাৎ সম্পর্ক। সম্পর্ক তো চাই, বন্ধুত্বের সম্পর্ক হলেও চাই, নাহলে একা একা বাঁচা যায় নাকি। আবার তারপরে চাই আবার হেলথ, ফিজিক্যাল ইস্যুস থাকে অনেকের অনেক রকম ভাবে। কিন্তু এক মিনিট, হ্যাঁ, তো এই 16 দিক এক একটা জোনকে বোঝায়। যেরকম কোনো দিক আমাদের আর্থিক স্থিতিকে বোঝায়, কোনো দিক আমাদের সম্পর্ককে বোঝায়, কোনো দিক আমাদের স্বাস্থ্যকে বোঝায়, কোনো দিক আমাদের নেশাভানকে বোঝায়, কোনো দিক আমাদের উন্নতিকে বোঝায়, আবার কোনো দিক আমাদের পতনকে বোঝায়, আবার কোনো দিক আমাদের বন্ধু বান্ধব সাপোর্টকে বোঝায়, আবার কোনো দিক আমাদের কনফিডেন্সকে বোঝায়,
আবার কোনো দিক আমাদের বুদ্ধিকে বোঝায়, চেতনাকে বোঝায়, মাইন্ডকে বোঝায়, মনকে বোঝায়। আবার কোনো দিক আমাদের আরামকে বোঝায়, আলস্যকে বোঝায়, বিশ্রামকে বোঝায়। আবার কোনো দিক আমাদের পড়াশোনা, আমাদের প্রতিভা, সেইগুলোকে বোঝায়। আবার কোনো দিক আমাদের সাংগঠনিক ক্ষমতা, পরিচিতি লেভেল, এইগুলোকে বোঝায়। আবার কোনো দিক বোঝায় চরম আনন্দের, তো আবার কোনো দিক বোঝায় চরম হতাশার। কোনো দিক বোঝায় ভীষণ ডিপ্রেশন, আর কোনো দিক বোঝায় ভীষণ উৎসাহ, প্রচন্ড অ্যাগ্রেসিভনেস। 16 দিকের বিভিন্ন কারকতা রয়েছে। 16 দিক মানে এটাই কখনোই না যে 16খানা বিষয়ের ওপর না। এই 16 দিক বাস্তবে কিন্তু 16 কলাকে বোঝায়। আমরা বলি না 16 কলা পূর্ণ। বাঙালির মুখে কথাটি প্রায় শুনতে পাবো আমরা, কোনো অনুষ্ঠানে কোনো একটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে, 4-5 জন মিলে বসে একটা খুব সুন্দর চর্চা হচ্ছে। সেই চর্চার মধ্যে কেউ একজন এন্ট্রি নিল, তুই এসে গেছিস, এইবার 16 কলা পূর্ণ হলো। আমরা বলে থাকি কথায় কথায় এই কথাটা বলে থাকি যে 16 কলা পূর্ণ হওয়া। কোনো মানুষের মধ্যে সম্পূর্ণ 16 কলা থাকে না, যদিও মানুষ মাত্র 4 কলা 5 কলা 6 কলা নিয়েই এরা জন্ম হয়। এরা এভাবেই জন্মায়। আমরা প্রত্যেকে মানুষ জন্মেছি, আমাদের মধ্যেই 5 কলা 6 কলা এর মধ্যেই রয়েছে। যখন কোনো মহাপুরুষ আসে তাদের মধ্যে 7 কলা 8 কলা একটু কিছু এক্সট্রা থাকে। যখন অবতাররা আসে, 10 অবতারের মধ্যে কোনো অবতার আসলো, তার মধ্যে 8 কলা 10 কলা 12 কলা এর মধ্যেই থাকে। 16ই কিন্তু কেউ পৌঁছায় না, কারণ 16 কলার সমস্ত কলার অধিকারী একমাত্র ভগবান বিষ্ণু বা ঈশ্বরকে বোঝানো হয়। সেই সম্পূর্ণ 16 কলার অধিকারী হয়। বাস্তবে আর কিন্তু কেউ হয় না। সেই 16 কলার অধিকারী বা ঈশ্বরের ক্ষেত্রে বাস্তুপুরুষকেও ফেলা হয়েছে। তারপর এই বাস্তুপুরুষই একমাত্র যে 16 কলার অধিকারী, অর্থাৎ যার মধ্যে পরম জ্ঞান আছে, সেই 16 কলার অধিকারী বাস্তবে এটা। আর এই বাস্তুপুরুষের মধ্যে 16 কলা দেয়া হয়েছে, আর সেই 16 কলাকে আবার আমাদেরকে দেয়া হয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতন যে কলার যখন প্রয়োজন তাকে ব্যবহার করতে পারবো। 16 কলাকে একসঙ্গে ব্যবহার করার যোগ্য আমরা নই, পারবো না, কিন্তু যেটার যখন প্রয়োজন, যে গুণের যখন প্রয়োজন, সেই গুণকে, সেই এনার্জিকে আমরা তখন কাজে লাগাতে পারি এই বাস্তুর মাধ্যম দিয়ে, এই 16 দিকের মাধ্যম দিয়ে। ভাবা যায় এত বড় একটা সুপ্রিম পাওয়ার দেয়া হয়েছে আমাদের হাতে, এটাকে কন্ট্রোল করে আমরা আমাদের মনোবাঞ্ছিত ফল আশা করতেই পারি, সেটাকে লাভ করতেই পারি। কিন্তু লাভ করতে গেলে, সেটাকে জানতে গেলে আমাদের বিষয়টাকে বুঝতে হবে, জানতে হবে। কেমন? তাহলে 16 কলা পেয়ে গেছি আমরা। এবার 6 কলা থেকে বেরিয়ে আমরা বাকি আমাদের যে 10, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা বুঝলাম। এইবার একটু ছোট্ট করে আমরা গ্রহদের অবস্থানটা বুঝে নিই, যে আমরা তো যে কোনো সমস্যার কারণে গ্রহদের দায়ী করি সুপ্রিম পাওয়ারকে, যারা মহাকাশে ঘুরছে। বাস্তবে তারা আমাদের কতটা প্রভাবিত করে। ব্যাপার হচ্ছে, আপনি এখন আপনার বাড়িতে একটা কনস্ট্রাকশন বাড়াবেন। আপনার যে বাড়ি আছে সেখানে 2 কামরা 4 কামরা ঘর আছে, তো আপনার ইচ্ছে হলো আমার তো জায়গা পড়ে আছে, আমি একটু কনস্ট্রাকশনটা বাড়াবো, বাড়িয়ে নিজের মতন করে একটা সুন্দর একটা ভালো বেডরুম বানাবো, এটুকু করবো। তাহলে এটা করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, লিখে জমা দিতে হবে সরকারি অফিসে, প্রধানমন্ত্রী মোদির কাছে, তাই তো? এখানে প্রশ্ন উঠে আসে যে আমি একটা বাড়ি করতে দেবো আমার এলাকাতে, আমার জায়গাতে, আমি কি অ্যাপ্লিকেশনটা মোদিকে দেবো, নাকি আমার এখানকার যারা প্রধান রয়েছে, সেটা অঞ্চলই হোক বা মিউনিসিপ্যালিটি হোক, কর্পোরেশন হোক, যাই হোক না কেন, কোথায় দেবো? আমার লোকালে দেবো না, সুপ্রিমে দিতে যাব না তো। তাহলে আমরা বাস্তব জীবনে যখন লোকাল নিয়ে কাজ করি, অথচ আধ্যাত্মিক জায়গাতে, ক্ষেত্রে বা সূক্ষ্মের জায়গাতে আমরা ধরতে যাচ্ছি কাকে? না, সুপ্রিমকে। যখন আমি জন্মাচ্ছি তখন তো আমি একা জন্মাচ্ছি না, বহু লোক জন্মাচ্ছে। আর এই যে নবগ্রহকে আমরা দেখি, এরা তো মহাকাশে সোলার সিস্টেমে ঘুরছে, মানে সুপ্রিম। এরা তো সকলকে দেখছে, সকলকে সমান চোখে দেখে, আর সকলকে সমান পীড়া দেয়, সমান আনন্দ দেয়।
তাহলে আমার লোকালে কে আছে আমাকে দেখতে হবে। যদি আমার অবস্থা আজকে খারাপ হয় তার জন্য নবগ্রহ দায়ী অবশ্যই, কিন্তু কোন নবগ্রহ? সেই মহাকাশে ঘোরা সুপ্রিম নাকি আমার লোকাল? আমার লোকালে যে আছে সে, আমার লোকালে যে আছে সেই দায়ী হবে না, সেই তো আমায় কন্ট্রোল করছে। তারা কোথায়? তারা রয়েছে আমার বাড়ির মধ্যে বিভিন্ন দিকে। যেরকম উত্তর দিকের ক্ষেত্রে বলা হয় বুধ রয়েছে, ঈশান কোণের ক্ষেত্রে বৃহস্পতি এবং কেতু, পূর্ব দিকের ক্ষেত্রে রবি, অগ্নিকোণের ক্ষেত্রে শুক্র এবং দক্ষিণের ক্ষেত্রে মঙ্গল, নৈঋত্যের ক্ষেত্রে রাহু, পশ্চিমের শনি এবং বায়ুতে সোম বা চন্দ্র। এই নবগ্রহের অবস্থান রয়েছে পুরো বাড়ির মধ্যে। দিক উল্লেখ করে করে সেখানে দিয়ে দেওয়া হয়েছে কোথায় কার কোন গ্রহের অবস্থান কিভাবে রয়েছে। যে দিককে আমি যেরকম রাখবো সেই গ্রহ আমার সেরকম হবে। যদি কোনো দিক ভালো রাখি তো সেই গ্রহ অবশ্যই আমাকে ভালো ফল দিতে বাধ্য। যেই গ্রহ আমার খারাপ থাকবে আমাকে জানতে হবে সেই দিকটা আমার খারাপ আছে, নচেত সেই গ্রহ খারাপ ফল দেবে না। কারণ লোকালে ঠিক রাখতে হবে না। ব্যাপারটা হয়ে গেছে আমি আমার বাড়িকে সুন্দর করে রং করেছি, সাজিয়েছি, ডিজাইন করেছি, কিন্তু বেডরুমটার অবস্থা একদম আশা করি বোঝাতে পারলাম। এইভাবেই কিন্তু পুরো চক্র চলছে, সৃষ্টিচক্র এভাবেই চলছে। ঠিক যেরকম সুপ্রিম পাওয়ার সবাইকে কন্ট্রোল করে না, তার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট বসিয়ে রেখেছে। ভগবান বিষ্ণু সবার ওপরে, তার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি নিজে করছেন না। কিন্তু পঞ্চদেবতাকে রেখেছেন, পঞ্চতত্ত্বকে রেখেছে সৃষ্টি ঠিকঠাক করে পরিচালনা করার জন্য, প্রকৃতিকে রেখেছেন সেখানে সাহায্য করার জন্য। সময় সময় বৃষ্টি হয়, সময় সময় রোদ্দুর হচ্ছে, রাত হচ্ছে, দিন হচ্ছে, কখন গরম হচ্ছে। এই যে ষড় ঋতু, একটার পর একটা ঋতু আসছে, কাজ করে চলে যাচ্ছে। এ কি বিষ্ণু নিজে করছে নাকি? সব তার সিস্টেমে লোড করা আছে, তার সিস্টেম সামলাচ্ছে। সে জাস্ট নজর রেখেছে কি হচ্ছে বিষয়টা, সিস্টেম। এখন আমি ক্লাস করাচ্ছি, মানে আপনারা সবাই যে ক্লাসটা করছেন আমার কন্ট্রোলে ক্লাস করছেন, কিন্তু আমি কি সত্যি ক্লাস করাচ্ছি? মানে আমার কন্ট্রোলে সবাই আছে? আমার সিস্টেমের কন্ট্রোলে আছে। যদি ফট করে লাইনটা কেটে যায় আমি একাই বুকে যাবো, এখানে কেউ শুনতে পাবে না। তাহলে সিস্টেম ফল্ট হয়েছে, সিস্টেম ঠিক করতে হবে। তো এই যে পুরোটা এটা একটা সিস্টেম, সৃষ্টির সিস্টেম, এই সিস্টেমকে মান দিতে হবে। এই সিস্টেমকে মান না দিলে আমরা এগোতে পারবো না। আমরা ওই জলের মধ্যে হাত ডুবিয়ে খুঁজে যাবো, কিন্তু কিছুই পাবো না। তো এইবার আসি, এইটুকু জেনে গেলাম। এইবার ডিরেক্ট আমরা চলে যাব, যেহেতু আমরা আজকে কথা শুরুই করলাম আর্থিক দিক দিয়ে, তো সেই অর্থের দিকে চলে আসি। আর্থিক দিকের কয়েকটা বিষয় আছে। কেমন বিষয় না, আর্থিক দিক আমরা তিনটে দিক থেকে বুঝি। 16 দিক জানলাম একটু আগে, তো 16 দিকের সম্বন্ধে সবটা জানা দরকার নেই। মানে 16 দিক সব কটা দিককে মনে রাখতে হবে আর্থিকের জন্য, এমনটা কখনোই না। আর্থিক দিকের জন্য মাত্র 3টে দিক জানা পর্যাপ্ত। একটা অগ্নিকোণ, উত্তর দিক আর পশ্চিম দিক। এই 3টে দিক সব থেকে বেশি পরিমাণে অর্থের দিকের জন্য দায়ী। 135 ডিগ্রিতে অগ্নিকোণ হয়, উত্তর দিক হয় 0 ডিগ্রিতে, আর 270 ডিগ্রিতে পশ্চিম দিক হয়। কেমন? এইবার অগ্নিকোণ, যেখানে আগুন রয়েছে, আগুনের ফ্লো হচ্ছে, এখানে আর্থিক স্থিতি বোঝায়। কিভাবে বোঝায় না, অর্থের 3 রকম স্থিতি আসে। একটা হচ্ছে আর্নিং, অর্থাৎ অর্থ আমার কাছে আসবে, আমি কাজ করব, মাসে মাইনে পাবো। অথবা আমি ব্যবসায় যদি হই, সেল করতে পারলে আমি টাকা পাবো, প্রফিট পাবো, তাই না? তো এই তো দিক হয় দুটো অর্থ ইনকামের, একটা চাকরি, একটা ব্যবসা। এই দুটো দিক হয় ইনকাম করার জন্য। যখন এই আর্থিক ইনকামের কথা আমি বলবো, যে আমার কাছে টাকা আসাটা দরকার, তখন দায়ী হয়ে যায় উত্তর দিক। এখানে কিন্তু অগ্নির কোনো কাজ নেই। যখন আমি ইনকামের কথা বলছি তখন এর জন্য উত্তর দিকের কাজ সব থেকে বেশি। আবার যখন বলছি আমি যে ইনকাম করছি, আমাকে তো টাকাটা রাখতে হবে, আমাকে তো সেভিংসটা করতে হবে। সেভিংস না করলে পরবর্তী আমি এগোবো কি করে, নতুন বিজনেস শুরু করবো কি করে? সেখানে ইনভেস্টমেন্ট লাগবে, টাকা নেই কারণ জমানো হয়নি। সেটা কে দেখে না, এই যে রাখা, সেভিংসে রাখা, থাকা, এটাকে দেখায় অগ্নিকোণ। অর্থাৎ উত্তর দিক টেনে নিয়ে আসলো চুম্বকের মতন আকর্ষণ করে, আর অগ্নিকোণ খাপ করে ধরে লক করে দিল, আর বেরোতে দেবো না। এইবার অগ্নিকোণ যে টাকাটাকে লক করে দিল, লক করলেই তো হবে না। আমি যদি জীবনে উন্নতি করতে চাই
টাকাটা লক করে রাখলে হবে না, সেটাকে মাঝে মধ্যে বের করতে হবে, ইনভেস্টও করতে হবে, তবে তো ধীরে ধীরে উন্নতিটা আসবে। সেই জায়গাটাকে বোঝায়, প্রসপ্যারিটিকে বোঝায়, গেনকে বোঝায় পশ্চিম দিক। এই হচ্ছে তিনটে দিকের সামঞ্জস্যতা। এই তিন দিক যদি আমার ব্যালেন্সে থাকে তাহলে আর্থিক স্থিতি সেই ব্যক্তির জীবনে কখনো পড়তে পারে না। যদিও বা কোনো সময়ের জন্য পরে ভাগ্যের চক্রে, কিছুদিনের জন্য হয়তো পড়বে, আবার সঙ্গে সঙ্গে সে ব্যাক করবে, কন্টিনিউ ব্যাক করতে থাকবে সে, তাকে দমিয়ে রাখা সম্ভব না। যদি জন্মছকে দেখা গেল তার একদম অর্থের অবস্থা খুব খারাপ, জঘন্যতম অবস্থা হয়ে আছে, সে ইনকাম করতেই পারবে না, করলে রাখতে পারবে না, তথাপি সে পারবে যদি এই তিনটে দিক তার ব্যালেন্সে থাকে। এই তিনটে দিক যদি তার ব্যালেন্সে থাকে সে পারবে, কারণ সে একটা এমন এনার্জি পাবে, এমন একটা শক্তির থেকে সাপোর্ট পাবে, যেটা ওই গ্রহদের ক্ষতিকারক প্রভাবের থেকেও অনেক বেশি শক্তিশালী। এইখানে বাস্তব ইম্পর্টেন্স। শুধু আর্থিক দিকের ক্ষেত্রে না, সেটা হতে পারে সম্পর্ক, হতে পারে ফিজিক্যালি, যে কোনো দিকের জন্য একটা এক্সট্রা সাপোর্ট আমাদের প্রয়োজন হয়। সেই এক্সট্রা সাপোর্ট আমাদের বাস্তু দেয়। ভাগ্য কিন্তু সবসময় ফেভার করে না, লাক সবসময় আমাদের সঙ্গ দেয় না, সঙ্গে থাকে না, কিন্তু বাস্তুর এনার্জি এমন এক এনার্জি যে আমাদের সব সময় সাথ দেয়, সব সময় আমাদের সঙ্গে থাকে। আজকে আমার অবস্থা খারাপ, এর জন্যও বাস্তু দায়ী। আজকে আমার অবস্থা ভালো, এর জন্যও বাস্তু দায়ী। অগ্নিকোণে যদি কোনোভাবে জলের স্থিতি, অর্থাৎ টয়লেট, কুয়ো, সেপটিক ট্যাঙ্ক বা জল ট্যাঙ্ক বা বেসিন, এই ধরনের জিনিস যখনই আসবে তখনই ফিন্যান্সের অবস্থা ডামাডোল। অগ্নিকোণ, আগুন, আগুন আমাদের শরীরের সঙ্গে সম্বন্ধ রাখে পেটের জঠরাগ্নির সাথে। অর্থাৎ আমরা যখন খাবার খাচ্ছি, সেই খাবারটা গিয়ে কোথায়, স্টমাকে যাচ্ছে, সেখানে হজম প্রক্রিয়া চলছে, সেখানে গিয়ে সেই খাবারটা পরিপাক হয়, তারপর সেই খাবার থেকে শরীর পুষ্টি শোষণ করে, তারপর বর্জ্যটা ফেলে দেয়। এই সিস্টেমে চলে শরীর। যদি বাড়ির অগ্নিকোণ ডিস্টার্ব হয়ে যায়, প্রবলেমেটিক হয়ে যায়, তাহলে আমাদের পাচনতন্ত্র ডিস্টার্ব হয়ে যাবে, আমাদের শরীরের পুষ্টি সংগ্রহের যে ব্যাপারটা সেটাও ঠিকঠাক থাকবে না, এবং খুব তাড়াতাড়ি সুগার অ্যাটাক করে। অগ্নিকোণ যাদের ডিস্টার্ব হয়, সুগার খুব তাড়াতাড়ি আসে, খুব ফাস্ট আসে। দেখা যায় যে 25 বছর, 20 বছর, 22 বছর এইরকম ছেলেদেরও সুগার চলে এসেছে, বিকজ অফ সাউথ ইস্ট টয়লেট। এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে অগ্নিকোণের টয়লেট। ফিন্যান্সের দিকে তো কোনো কথাই নেই। যদি কখনো কোনো সময় সে কোটি টাকার বিজনেসও করে থাকে, যদি কোটি টাকার মালিকও হয়ে থাকে, পরবর্তীকালে সে একটা ফ্ল্যাট নিল, কি একটা বাংলো নিল, দেখা গেল সেখানে পড়ে গেছে অগ্নিকোণের বাথরুম, বেশি দিন না, মাত্র 5 বছর লাগে তার পুনরায় সেই মাটির সঙ্গে মিশে যেতে। উইদিন 5 years টোটালি ফিনিশড, সে পুরো শেষ হয়ে যাবে আর্থিক দিক থেকে। মানে একসময় মনে হতে পারে যে বাড়ির বাইরে আমার দাঁড়িয়ে থাকতো মার্সিডিজ, আজকে দাঁড়িয়েছে হিরোর একটা সাইকেল, না হারকিউলিস। এইরকম স্থিতিতে নিয়ে চলে আসে অগ্নিকোণের বাথরুম। এতটাই ভয়ানক হয়, এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে। ঠিক তেমনি যখন উত্তর দিকে টয়লেট চলে আসে তখন কি হয়, উত্তর দিকে টয়লেট আসার সিমটম, এগুলো প্রত্যেকটা সিমটম। এর মানে এটা কখনোই নয় যে আমি অগ্নিকোণে দেখছি দক্ষিণ আর পূর্ব কোনটাকে অগ্নিকোণ হয়, আমি দেখছি টয়লেট আছে এখানে, অর্থাৎ আমার অগ্নিকোণে আছে, এই আমার কি হলো সর্বনাশ। এত ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আমি যে সিমটমগুলো এখানে বলে যাচ্ছি, সেই সিমটমগুলোকে ম্যাচ করবার চেষ্টা করবেন। যদি সিমটম ম্যাচ করে তাহলে হ্যাঁ ভাবনার বিষয় আছে, যদি সিমটম ম্যাচ না করে তাহলে ভাবনার কোনো বিষয় নেই, কোনো ব্যাপারই নেই, কারণ বাস্তু সিমটম ওয়াইজ হয়। আমি যেটাকে আপাত দৃষ্টিতে অগ্নিকোণ ভাবছি সেটা অগ্নিকোণ নাও হতে পারে যদি সিমটম ম্যাচ না করে। যদি সিমটম ম্যাচ করে তাহলে অবশ্যই অগ্নিকোণ, যদি সিমটম ম্যাচ না করে অগ্নিকোণ কখনোই সেটা নয়। কেন নয় একটু পরে বোঝাচ্ছি সেটা। এবার যদি উত্তর দিকে আসা যায়, 0 ডিগ্রিতে উত্তর দিক হচ্ছে, উত্তর দিকে আমাদের কাজের সুযোগ, অর্থের সুযোগ এগুলোকে বহন করে নিয়ে আসে। উত্তর দিকে টয়লেট আসলে সর্বপ্রথম ডিস্টার্ব যেটা হয় সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রমোশন না হওয়া, ব্যবসার ক্ষেত্রে সেল না হওয়া। এইগুলোর প্রথম সিমটম সেল বন্ধ হয়ে যাওয়া, অর্থের যে আগমনের রাস্তা সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া উত্তরের সিমটম। এবং তারপর উত্তর আমাদের বাড়িতে মেয়েদের সঙ্গে কানেক্টেড, বাড়ির বউ না, বাড়ির মেয়ে, এদের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে।
কিরকম ব্যাপারটা? যদি উত্তর দিকে টয়লেট থাকে তার মানে জানতে হবে, যদি 100 জনের মধ্যে আমি জিজ্ঞাসা করি 90 জন বলবে হ্যাঁ আমার উত্তরে টয়লেট আছে। এইবার একটা কমন প্রশ্ন সবাইকে, যে উত্তরে টয়লেট আছে, বাড়িতে মেয়ে আছে, 100 জনের মধ্যে 90 জন বলবেন না আমাদের বাড়িতে মেয়ে সন্তান নেই, আছে ছেলে সন্তান, মেয়ে সন্তান নেই। 10 জন বলবে হ্যাঁ মেয়ে সন্তান আছে। অবস্থা কেমন? অবস্থা খুব খারাপ, প্রচন্ড তারা ভোগে, শারীরিকভাবে হোক, আর্থিক দিকে হোক বা মানসিক দিকে প্রচন্ড পরিমাণে তারা ক্ষতিগ্রস্ত, তারা এগুলো ভোগ করে, এই যাতনা তারা ভোগ করে। এবং বিবাহ করে তারা পরবর্তীকালে অন্যত্র চলে যাবে, সেখানে গিয়েও তারা সম্পূর্ণ শান্তি পাবে না, সেখানে গিয়েও তাদের এই প্রবলেম পিছু ছাড়বে না। একেই বলে ভাগ্য। বলি না আমরা ভাগ্যে আছে, কি করা যাবে, ভোগ করতে হবে, এমনটা নয়। আমরা প্রারব্ধ নিয়ে জন্মাই ঠিক কথাই, গত জন্মের পুণ্যফল বা পাপের ফল আমরা এই জন্য ভোগ করি, কিন্তু সেটাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে আছে, যদি আমরা চাই সেটাকে পরিবর্তন করতে পারি। জিরো থেকে যেরকম হিরো হওয়া যায়, তেমনি হিরো থেকেও জিরো হওয়া যায় আমরা জানি। যখন এই সায়েন্সটা আমরা জানি, তখন এটা কেন পসিবল না প্রারব্ধকেও পরিবর্তন করা যায়, তার গতিকেও সীমিত করা যায়, সেটাও করতে পারি আমরা, তারও প্রসেস আছে, তারও পদ্ধতি আছে। এ হলো উত্তর দিক। উত্তর, এবার এই যে বললাম না মিত্রকে কর্মফলকে আমাদের ইন্ডিকেট করে, কিভাবে করে? এই যে অগ্নিকোণে টয়লেট, কেন আসবে টয়লেটটা অগ্নিকোণে? অগ্নিকোণে টয়লেট আসা মানে তার আর্থিক ক্ষতি হবে, কেন হবে? আর কেনই বা আসবে? ক্ষতি তো তখন হবে যখন আসবে টয়লেটটা, কেন আসবে? অগ্নিকোণে যখনই টয়লেট এসেছে এর মানে জানতে হবে সেই ব্যক্তি নিজে হোক বা তার পিতা বা তার দাদু, 2-3 পুরুষকে আমরা ধরি, এদের মধ্যে একাধিক জনের স্বভাব এটা ছিল যে বাড়ির যারা বউ এসেছে আর কি, পত্নী, এদের উপরে একটা অত্যাচার করা বা প্রেসারে রাখা, ঠিকঠাক ট্রিটমেন্ট এদেরকে না দেওয়া, এবং একসময় অত্যাধিক অর্থ ছিল সেটাকে অবহেলা করার, অপ্রয়োজনীয় হিসেবে তাকে খরচা করা, তাকে নষ্ট করা। এই দুটো পাপের কারণেই কিন্তু অগ্নিকোণে টয়লেট আসে, এই দুটো। এর মধ্যে মেজর কোনটা? না, মেজর হচ্ছে নিজেদের স্ত্রীদের উপরে ভীষণ রকম অত্যাচার চালানো কোনো এক সময়, তার ফলস্বরূপ আজকে অগ্নিকোণে টয়লেট এসছে। উত্তর দিকে টয়লেট কেন আসে? কারণটা কি? উত্তর দিকে টয়লেট তখনই আসে যখন সেম জিনিসটা বাড়ির মেয়েদের সাথে হয়, বা কোনো মেয়ে সুইসাইড করে, তখনই কিন্তু উত্তরে বা নর্থে টয়লেট আসে, তার আগে নর্থে টয়লেট আসে না। হাজার চেষ্টা করলো, আমি আজকে যদি প্ল্যান করে বাড়ি বানাচ্ছি, আমি ইচ্ছা করে নর্থে টয়লেট রাখলাম, পারবো না। যদি আমার কর্মফল এরকম না থাকে, আমি যদি পূর্বে কখনো এই ধরনের কর্ম না করে থাকি, তাহলে আমি চেষ্টা করেও প্ল্যান বানিয়েও কিন্তু নর্থে টয়লেট আনতে পারবো না, সম্ভবই নয় সেটা। যদি আমার এরকম কোনো কর্ম সঞ্চিত থাকে, যদি উত্তরে কোনো টয়লেটের প্ল্যান নাও থাকে, তবুও হয়ে যাবে। এটাই প্রকৃতির খেলা, এটাই বাস্তুর খেলা। আমাদের ভাগ্যে, আমাদের জীবনে চট করে দেখবেন কোনো পরিবর্তন এসেছে, হঠাৎ করে জীবনে একটা মোড় নিয়ে নিয়েছে, কখন হয়? আমি নতুন বাড়ি নিয়েছি বা বাড়ি চেঞ্জ করেছি, বা সেই বাড়িতেই আছি, বাড়িটাকে রিনোভেট করেছি বা কালার করেছি, বা কোনো জিনিস এদিক থেকে ওদিকে সরিয়েছি, বাড়ির মধ্যে কিছু একটা পরিবর্তন আমি করেছি, ছোটখাটো হোক বা বড়সড়। তারপরে কিন্তু আমাদের জীবনেও আমরা একটা ছোটখাটো হোক বা বড়সড় হোক চেঞ্জ দেখতে পাই। কখনো ভাবিনি বা কখনো দুটোকে রিলেট করিনি যে সত্যি এটার চেঞ্জ করলাম বলেই কি এটা হলো। এক একটা এনার্জি, এক একটা শক্তি ইন্ডিকেট করে পরবর্তীতে ঠিক কি ঘটবে। অর্থাৎ এক একটা পরিস্থিতি, এক একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণ, এভাবেই কিন্তু সৃষ্টিচক্র চলছে। আমি এখন ঘরে একা ক্লাস করাচ্ছি, আমি জানি না ঘরে এই মুহূর্তে ঘরটার দরজা খুলে কে ঢুকবে, কিন্তু এখন আমি যে পজিশনে আছি এই মুহূর্তে কেউ ঢুকবে না যদি একটু কিছু চেঞ্জ করি এখানে। সাপোজ আমি একটা পেনকে সরিয়ে এদিক থেকে এদিকে রাখলাম, বা মোবাইলটা সরিয়ে ফেললাম, বা কিছু একটা চেঞ্জ করলাম, তখন কিন্তু সম্ভাবনাটা বেড়ে যায়। যখন আমি এখানকার এনার্জি একটু চেঞ্জ করলাম, অর্থাৎ আমার জীবনেও কিছু চেঞ্জ হবে। সেটা হতে পারে দরজা খুলে কেউ ঢুকলো, কেউ এসে কিছু বললো, বা কোনো সংবাদ আমাকে দিল, সেটা যা কিছু হতে পারে।
এগুলো খুব ছোটখাটো বিষয়, যদি এই সমস্ত বিষয়ে আমাদের কোনো কাজে লাগবে না, যারা রিসার্চ করে তাদের ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু এগুলো আমাদেরকে কন্ট্রোল করে, প্রতিনিয়ত কন্ট্রোল করে। এইবার আসি পশ্চিমের ক্ষেত্রে। পশ্চিমে যখন টয়লেট চলে আসবে তখন উন্নতিতে বাধা হবে, জ্ঞান করতে বাধা। বিষয়টা কেমন না, আমি একটা লক্ষ্য ফিক্সড করেছি, একটা লক্ষ্য আমার আছে, আমি আইপিএস হব কি আমি আইএএস হব, আমি হব না যদিও, উদাহরণের জন্য বলছি, হব, এই জায়গায় পৌঁছাবো। কতদিনে পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো কি পারবো না, বা সেখানে পৌঁছে গেলেও আমি কতদিন সেখানে টিকে থাকতে পারবো, এই সমস্ত কিছু পশ্চিম দিক বোঝায়। কতটা আমার নাম হবে, কতটা কীর্তি হবে, মৃত্যুর পরও আমি জীবিত থাকবো কি থাকবো না, মানুষের মনে, নিজের দেহে না, এই সব পশ্চিম দিক বোঝায়। কিভাবে কিভাবে কালকে বোঝাবো, আজকে না। তো পশ্চিম দিক 270 ডিগ্রিতে হচ্ছে, এবং এখানে রুল করছে শনি গ্রহ, এবং এইখানে যদি টয়লেট চলে আসে, সেই সমস্ত উন্নতিতে বাধা যেগুলো আমি এখনই বললাম। চাকরির ক্ষেত্রে এও প্রমোশন দেয় না, ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় না তো লস হবে না তো প্রফিট হবে, মাঝখানে ঝুলিয়ে রেখে দেওয়া, এটা পশ্চিমের কাজ। লসও করতে দিচ্ছে না, প্রফিটও করতে দিচ্ছে না, এমন একটা জায়গায় ঝুলিয়ে দিয়েছে সে না পারছে নড়তে, না পারছে চড়তে। ব্যাপারটা এরকম, সে বলে না শাকের করাত, এগোলেও কাটে পিছলেও কাটে, পশ্চিম হচ্ছে শাকের করাত, না এগোতে দেবে না পিছোতে দেবে, এইরকম একটা বিষয়। তাহলে আর্থিক দিকের ক্ষেত্রে আমরা পড়লাম আজকে 3টে দিকের বিষয়, অগ্নি, উত্তর আর পশ্চিম। এই 3টে দিকের এরকম স্থিতি, বা এভাবেই এরা কিন্তু থাকে। যদি এখানে এভাবেই টয়লেট আমরা করে ফেলি, তাহলে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকে, সেগুলো বুঝতেই পারছি সেগুলো কি হতে পারে। অগ্নিকোণে পশ্চিমে বা উত্তরে টয়লেট আসা মানে আর্থিক স্থিতি একদম গেল। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র আর্থিক স্থিতি না, আমি আরো কিছু সিমটম বললাম, পারিবারিকভাবে, শারীরিকভাবেও। এইগুলো যখনই ম্যাচ করবে তখন বুঝবো হ্যাঁ ঠিক আছে, ওই জায়গাতেই আছে। যদি ম্যাচ না করে, আমি দেখতে পাচ্ছি উত্তরে টয়লেট আছে কিন্তু ম্যাচ করছে না সিমটম, অতএব উত্তরে নেই আপনার, কেন নেই, এবার এই জায়গায় আসি। বিষয় হচ্ছে নর্মালি আমরা কি করি, এই যে বাড়ির কোণ তৈরি হয় একেই কোণ ভেবে নিই, কিন্তু এটা ভুল, একদম ভুল ভাবনা। এই কোণে বাড়ির কখনো দুটো দেয়ালের কোণ যেখানে তৈরি হচ্ছে সেটা কিন্তু ঈশান কোণ, অগ্নিকোণ, নৈরুত কোণ বা বায়ুকোণ হয় না, একদমই ভুল ধারণা সেটা। প্রত্যেকটা এই যে দিকগুলো ডিপেন্ড করে ডিগ্রির ওপর। আমি একটু আগে ডিগ্রি পড়িয়েছি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 270 ডিগ্রি ডিগ্রি পড়িয়েছি। এই ডিগ্রির ওপরে কিন্তু এই দিকগুলো নির্ভর করে। ঈশান কোণটা বাড়ির কোণে না গিয়ে বাড়ির মাঝখানেও আসতে পারে, তাই না? মাঝখানেও আসতে পারে। দেখা গেল আমি বলা হচ্ছে যে আমি পূর্ব দিকে টয়লেট করেছি, আমার টয়লেট ঈশান কোণে একদম নেই, ঈশানে টয়লেট মানে সেখানে রোগের সিমটম আসবে বিভিন্ন রকম ভাবে। বা কেউ বলছে, যদি আজকে অগ্নিকোণ নিয়ে পড়ানো হয়েছে, আমি অগ্নিকোণ নিয়ে যদি উদাহরণকে স্থাপন করি, সেই ব্যক্তির অগ্নিকোণে কিচেন বানিয়েছে, মানে ভালো জিনিস বানিয়েছে, কিচেন তো অগ্নিকোণের জন্যই কিচেন করেছে তার দৃষ্টিভঙ্গিতে, আর দক্ষিণের দিকে অর্থাৎ সাউথের দিকে বানিয়েছে টয়লেট। এইবার তার উত্তর দিক যেটি রয়েছে সেটি ঘুরে আছে প্রায় 340 ডিগ্রি মতন। 340 ডিগ্রি উত্তর দিক ঘুরে যাওয়ার অর্থ হলো অগ্নিকোণটা তখন আমাদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ পূর্ব আর দক্ষিণের দেওয়াল যেখানে জয়েন্ট হচ্ছে সেই জায়গাটা ছেড়ে দিয়ে অগ্নিকোণটা চলে যাবে কোথায়? দক্ষিণে চলে যাবে। তাহলে অগ্নিকোণ পড়লো দক্ষিণের দেওয়ালে, আর সেখানেই পড়লো টয়লেট। সেই ব্যক্তির সমস্ত সিমটম যেটা অগ্নিকোণের সঙ্গে আমরা এতক্ষণ পড়লাম ম্যাচ করে গেল, কিন্তু সেই ব্যক্তিকে এখন বোঝানো যাচ্ছে না যে আপনার অগ্নিকোণে টয়লেট আছে। আপনি কিছু জানেন না, অগ্নিকোণে আমি রান্নাঘর বানিয়েছি, আপনি আমাকে শেখাচ্ছেন আমি জানি না কিছু? আমার টয়লেট দক্ষিণ দিকে আছে, অগ্নিকোণেই নেই। এরকম আসবে কেস, অনেক ফেস করতে হবে। তাই এমন অবস্থায় সেই ব্যক্তিকে বোঝাতে হবে, দাদা দেখুন আপনার টয়লেট অগ্নিকোণেই আছে, সিমটম ম্যাচ হয়েছে, কী সিমটম ভাই, আমি বানিয়েছি রান্নাঘর অগ্নিকোণে, কী বলছো উল্টোপাল্টা। কিন্তু তাকে এমন অবস্থায় কিছুতেই বোঝানো যাবে না তার নর্থটা ঘুরে আছে 340 ডিগ্রি। যখন আমরা প্র্যাকটিক্যাল করব বা আপনারা করবেন,
যখন এরকম কেস হাতে পাবেন তখন আমরা আলোচনা করবো যে কি করে তাকে বোঝাবো, হাতে ধরে পায়ে ধরে। ঠিক আছে, যাই আজকে আমরা এই পর্যন্তই রাখি, বেশি আর বিলম্ব করবো না, অলরেডি 1.5 ঘন্টা হতে যাচ্ছে, যদিও আজকে আমি লেটে জয়েন করেছি। পার্বতী সামন্ত, হ্যাঁ স্যার, কিছু বুঝলেন? বুঝলাম অনেক কিছুই। মাথার মধ্যে কিছু ঢুকলো, কিছু গুলিয়ে গেল। কিছু গুলিয়ে গেল না? ইস, বড় মুশকিল। কোথায় গোলালো? আশা করি পরের ক্লাসগুলোতে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। লিখছেন আপনি? লিখেছেন? হ্যাঁ, হালকা হালকা লিখেছি। পেনে কালি নেই নাকি, হালকা হালকা লিখছেন? না না, কিছু কিছু জায়গায় যেগুলো বুঝতে পারছি না সেগুলো একটু ছেড়ে গেছি। আচ্ছা, কোথায় কোথায় বুঝতে পারেনি আমাকে তো একটু বলুন। এই যে দিকের ব্যাপারটা, মানে ডিগ্রি কোণ, হুম, আপনি যেখানটা বললেন যে অগ্নিকণ মাঝখানেও চলে আসতে পারে, এই জিনিসটা মাথায় ঢুকলো না। আচ্ছা বেশ, ঠিক আছে। আর 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 মোটামুটি বুঝেছি স্যার। বাহ, বেশ, খুব ভালো কথা। আর ঠিকঠাক বোরিং লাগছে তো? না, বোরিং তো লাগছে না, ইন্টারেস্টিং লাগছে ভীষণ। বোরিং আরো লাগছে না? গভীরে যেতে ইচ্ছা করছে, ঠিক আছে, তো আমরা যে এই গভীরে যাবো ডিগ্রি আগামীকাল। কোণগুলো। আগামীকাল আমরা গভীরেই প্রবেশ করবো একটু, কেমন? আমি ইচ্ছে করি আজকে ডিগ্রিগুলো বললাম না, কারণ ডিগ্রি ক্লাস করতে গেলে আজকে ক্লাসটা এমনি শেষ হয়ে যেত। হ্যাঁ স্যার। স্যার, এটা কেমন? কতক্ষণের ক্লাস মোট? 8টা থেকে 1 ঘন্টার? এইটা একটা বলার সমস্যা, এটার কোনো টাইম লিমিট নেই। যদি আচ্ছা, স্টুডেন্টরা চায় আমি 2 ঘন্টা 4 ঘন্টাও করাতে পারি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেউ চায় না, দুর্ভাগ্য। আমি চাই স্যার। একা চাইলে তো হবে না। স্যার বিষয় হচ্ছে কালকে আজকে, কি আমরা জয়েন করবো? হ্যাঁ নিশ্চয়ই, আচ্ছা, ঠিক আছে। যদি ইচ্ছে থাকে, জোর জবরদস্তি না কিছু নেই। স্যার, ঠিক আছে, আজকে একটু ঘুমিয়ে গেছিলাম। স্যার আমাদের ক্লাস কি হবে না হবে না? কেন, এটা কি হচ্ছে তাহলে? সরি এটা নতুনদের আগমনের বার্তা দেওয়া হচ্ছে। আগমনী বার্তা আপনাকে শিখতে হবে তো, আপনাকে কখন আমার জায়গায় বসতে হতে পারে তখন। সময়ের সব ব্যাপার স্যার। তাহলে এখন থেকে ট্রেনিং নিয়ে নিন, শিখে রাখুন, কাজে লাগবে এক সময়। চক্র হবে স্যার আজকে? কি হবে? চক্র? চক্র? কিসের চক্র? আমাদের দেহত্ব চক্র। না, জানি দেহস্থ না, চক্র আমাদের এখানে পড়ালে স্টুডেন্ট হবে না। সব হবে না না? দেহস্থ চক্র এখানে পড়ালে হবে না। ঠিক আছে। এখানে এখানে এখনো 16 দিক হয়নি তো, তাই চক্র পড়ালে আবার কোন চক্র জেগে যাবে। পার্থ স্যার চক্রবর্তী, আমার ঠিক আছে ঠিক আছে ঠিক। হ্যাঁ বলুন। স্যার আমার কেউ আপনার কাছে কিছু, একটু প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? আমি হ্যাঁ রূপসা বলুন ব্যানার্জি বলছি। বলুন। হ্যাঁ, আমি আগে আপনার এই 3 দিনের বাস্তু ক্লাসটা একবার করেছিলাম, তখন হুম, আমি আপনাকে মানে আপনি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে দিকগুলো দেখতে হয়। তাতে আমি দেখেছিলাম ঠিক আমার রান্নাঘরটা পড়ছে একদম নর্থে, এবং হুম, রান্নাঘরের পাশেই আছে বাথরুম। তা রান্নাটা হুম, নর্থে হওয়াতে আপনি এই গ্যাস ওভেনের তলায় বলেছিলেন সবুজ টাইলস বসিয়ে দিতে। আমাদের হুম, আর্থিক, হ্যাঁ, ফ্ল্যাটে আসার পর আমার এবং আমার হাজবেন্ডের মানে সব টাকা খরচা হয়ে যাচ্ছিল। সেজন্য আমি এই রিসেন্টলি রাস পূর্ণিমার দিন, এতদিন হয়নি, আমি বহুদিন আগেই করেছি ক্লাসটা, হয়নি, রিসেন্ট রাস পূর্ণিমার দিন
ওই সবুজ টাইলস বসিয়ে দিয়েছি। আমার যেহেতু একদম মানে মাইক্রোওভেনও আছে, এক্সট্রা 6টা টাইলস কিনতে হয়েছে বলে আমি এক্সট্রা মাইক্রোওভেনের তলাতেও একটা দিয়ে দিয়েছি, মানে দুটো গ্যাস ওভেনের তলা একটা মাইক্রোওভেনের তলা, যেহেতু ওটা আগুনেরই ওখানে খাবার গরম করছি, হ্যাঁ ওই হিসাবে হুম দিয়েছি। মানে এটা কি আমি ঠিক করলাম? কিন্তু তারপর থেকে একদমই খরচ হচ্ছে কিনা বলতে পারছি না। আর্থিক মানে আয়টা আমার যেন বন্ধ হয়ে গেছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। এটা আমার মনের ভুল নাকি এনার্জি চেঞ্জেসটা হচ্ছে বলে? আমি সেটা জানতে চাই আপনার কাছে। না। দেখুন, বিষয় হচ্ছে যদি নর্থে কিচেন হয়ে যায়, কিচেনটা কি? কিচেন হচ্ছে আমাদের ইনকামের সোর্স। কেমন? রান্নাঘরকে যদি আমি ট্রিটমেন্ট করি, তার সঙ্গে সঙ্গে আমাকে অগ্নিকোণকেও ট্রিটমেন্ট করতে হবে। যদি না করি তো ডিসব্যালেন্স হবে। উত্তর দিকে আমার কিচেন রয়েছে, সেখানে আমি গ্রিন কালারের টাইলস দিয়েছি। এবার এখানে ব্যাপারটা বুঝতে হবে যে উত্তর দিক আগে থেকেই কিন্তু জলতত্ত্বের দিক, এবং সেখানে আমি রান্নাঘরকে নিয়ে গেছি, অর্থাৎ অগ্নিকে নিয়ে গেছি। ক্ষতিগ্রস্ত সেখানে অগ্নি স্বয়ং হবে, তাই আমাকে অগ্নিকে স্ট্রং করতে হবে। তাহলে অগ্নিকে স্ট্রং করার জন্য আমি সেখানে গ্রিন স্ল্যাব দিলাম অগ্নির নিচে, বা যেখানে আগুনটা চলছে তার নিচে। কিন্তু শুধুমাত্র এটাকে স্ট্রং করলে তো হবে না, কারণ যখনই আপনি অগ্নিকে স্ট্রং করছেন কোথায় না জলতত্ত্বের কাছে বা জলতত্ত্বের জায়গায় গিয়ে, তখন কিন্তু সেখানে জলতত্ত্ব ক্ষতিগ্রস্ত এমনি হবে। আর জলতত্ত্ব ক্ষতিগ্রস্ত হলে নর্থ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সেখান থেকে কিন্তু ইনকামের রাস্তা বা যোগাযোগ অবস্থাটা কোথাও না কোথাও ধীরে ধীরে একটা ব্রেক পাবে। এখানে কর্তব্য কি? এখানে কর্তব্য হচ্ছে আমি ঠিক যেমন উত্তরের নর্থের কিচেনে স্ল্যাবের নিচে গ্রিন স্ল্যাব দিয়েছি, ঠিক তেমনি আমাকে অগ্নিকোণেও গিয়ে একটা লাল ল্যাম্প দিতে হবে। যতক্ষণ না আমি অগ্নিকে স্ট্রং করবো ততক্ষণ কিন্তু আর্থিক দিক স্ট্রং হবে না। এবং তার সাথে সাথে উত্তরকেও স্ট্রং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে আমি কি করব? উত্তরে আমি রান্নাঘরের বাইরে আমি নীল কোনো পর্দা লাগাতে পারি, বা কোনো আয়না রাখতে, মিরর রাখতে পারি, বা কোনো ঘড়ি রাখতে পারি যার শেপ হচ্ছে গোল, রাউন্ড শেপ, 0 ডিগ্রিতে। এটা করতে পারি। এর মাধ্যম দিয়ে আমি উত্তরকেও স্ট্রং করলাম, কারণ অগ্নিকে স্ট্রং করে দেওয়ার ফলে উত্তর এমনি ক্ষতিগ্রস্ত হবে, জলতত্ত্ব। আর যেখানে অগ্নিকোণ যদি দুর্বল হয়ে যায় তাহলে রান্নাঘরকে স্ট্রং করে কোনো লাভ নেই। তাহলে ট্রিটমেন্ট একজনকে করলে হবে না, একাধিক লোককে করতে হবে। সাপোর্ট যখন দিচ্ছি একাধিক জায়গায় দিতে হবে। আরেকটা কথা স্যার জানতে চাই, আমার মানে ওয়াটার পিউরিফায়ারটা আছে একদম 0 ডিগ্রিতে, ওখানেই হুম বেসিন আছে, সেটা তো ঠিক তার মানে অবস্থান যেহেতু ওটা 0 ডিগ্রি পারফেক্ট উত্তর। হ্যাঁ, আর পারফেক্ট। এই আর 3টে টাইলস বেঁচে ছিল। পূর্ব দিকের রং আপনি বলেছিলেন যে গ্রিন, আমি মোটামুটি হিসাব করে দেখলাম, অতটা তো কোন বুঝতে পারছি না, মোটামুটি উত্তরটা খুব ভালো বুঝতে পারছি, উত্তর আর দক্ষিণটা। ওটা পূর্ব দিকে হচ্ছে, আমার আলমারিটা রাখা আছে পূর্ব দিকে, আমি 3টে টাইলসের মধ্যে 2টো আলমারির মাথায় আর একটা লকারের মধ্যে রেখে দিয়েছি। মানে এটাকে আমি ভুল করলাম? পূর্ব দিকে না, পড়ছে কম বেশি। ওখানে ওগুলো রাখার কোনো দরকার নেই। ওখানে ওগুলো কোথায় দেওয়ার রাখবো, কোনো কি প্রয়োজন নেই। গন্ডগোল হয়ে যাবে, সেই জন্য আমি ওগুলো তো ভাঙবেও না টাইলস গুলো, তাই আমি ওইভাবে ওটা প্লেসমেন্ট করেছি। এটা আমি কি করলাম, মানে ঠিক না ভুল? না দেখুন, ঠিক না ভুল বলতে করেছেন, অসুবিধা কিছু হবে না তাতে, কিন্তু রাখার ওখানে প্রয়োজনও ছিল না ওটার। ঠিক আছে, আপনার এখন যে প্রবলেমটা হচ্ছে আমি বুঝে হুম। গেছি। আপনি আগে একটা, আপনার প্রথম কাজ হচ্ছে সাউথ ইস্টে 135 ডিগ্রি যেখানে হচ্ছে সেখানে একটা লাল কালারের রেড ল্যাম্প দিয়ে দিন। কেমন? এটা ফার্স্টে করুন। আর আচ্ছা, উত্তরকে স্ট্রং করার জন্য হ্যাঁ। একটা ওয়াল ক্লক দিয়ে দিন, অথবা কোনো মিরর ওয়াল লাগিয়ে দিন। ক্লকটা ওয়াল ক্লকটা রান্নাঘরের বাইরে, মানে আমার তো 0 ডিগ্রিতেই ঠিক রান্নার জায়গাটা পড়ছে, তার বাইরে না, যে যদি দেয়ালটা দেখুন ওখানে দেবো। হ্যাঁ ওখানেই দেবেন, অসুবিধা নেই। আর ওটা কিন্তু গোল শেপ হতে হবে, রাউন্ড শেপ হতে হবে। কেমন? ওটা স্কোয়ার শেপ দিলে কিন্তু আচ্ছা, বিপরীত ফল আসে। ওয়াল ক্লক ছাড়া আর কি লাগানো যায়? মানে ওখানে ওয়াল ক্লক লাগালে না আমি আবার মানে ঘড়ির সময়টা দেখতে পাবো না, খুব মুশকিল হয়ে যাবে, রান্না করতে করতে টাইমটা দৌড়ে দৌড়ে দেখতে হয়, ওই জন্যে। আচ্ছা, তাহলে আমরা সাইডে রান্নাঘরের সাইডে যদি জায়গা থাকে আমি সেখানে একটা বড় সাইজের ফুল মিরর লাগিয়ে দিতে পারি, ফুল সাইজ মিরর। কোন দিকে, মানে ডান দিকে তো পড়ছে পূর্ব দিকটা, বাঁ দিকে আমার ওভেন আছে পশ্চিম দিকে, আমার ওভেনটা আমি পশ্চিম দিকে মুখ করে রান্না করছি, মানে এভাবেই সিস্টেমটা হয়ে আছে। হুম তাহলে আমি মিররটা বুঝতে কোন পারছি। দিকে লাগাবো? না, মিরর যদি লাগাতেই হয় আমাকে, মিরর কিন্তু রান্নাঘরের বাইরে লাগাতে হবে, ভিতরে লাগালে হবে না। আচ্ছা, তাহলে আমি কি করব স্যার? আর পশ্চিম দিকে মুখ করে রান্না করছি, এটা কি আমার শরীর খারাপ হতে পারে? মানে এটা নাকি শরীর খারাপ হয়, আমি কোনো জায়গায় পশ্চিমে শুনেছিলাম। শুধু শরীর খারাপ না, মানসিক চিন্তা বৃদ্ধি করে।
আচ্ছা আপনি সবচেয়ে ভালো একবার একটা কাজ করুন, আমাকে এবার প্ল্যানটা পাঠিয়ে দিন। প্ল্যানটা আচ্ছা মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তাই তো? হুম হুম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। পার্থ পার্থ চক্রবর্তী, হ্যাঁ বলুন। বলুন স্যার, আমি পাশ করেছি আজকের ক্লাসে। আমি তো মানে কিছুটা বুঝলাম, মানে আগে দিদি যেমন বললেন, বেশিরভাগটাই হুম। মানে কিছু কিছু জায়গা উপর দিয়ে বেরিয়ে চলে গেল। আচ্ছা। মানে প্রথম দিন যেটা হয়, এই সম্বন্ধে হুম। কোনো তো ধারণা নেই, মানে বেশ, একদম। এইবার আমি একটা কথা বলি। আপনারা যে গ্রুপটাতে আছেন, সেই হ্যাঁ গ্রুপটাতে আগামীকাল থেকে একটি করে ইউটিউব ভিডিও যাবে, আচ্ছা ঠিক আছে? ওর মধ্যে সব জিনিসটা যেগুলো মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, মানে আসলো কপালের কাছে ঠিক ঢুকলো না, সাইড দিয়ে বেরিয়ে চলে গেল, ওইগুলো ঢুকে যাবে, ঠিক ঠিক আছে? ঠিক আর আছে। ওগুলো একবার ঢুকে হুম, গেলে তখন আমাদের এই ওয়ার্কশপটা আর কিছু নেই, নর্মাল ব্যাপার, পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? এমনি বোরিং বেশ। লাগছে তো? হ্যাঁ, না বোরিং লাগবে কেন, ইন্টারেস্ট। বোরিং লাগছে, আচ্ছা, বেশ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, তো আজকে আমরা এ পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আগামীকালকে আবার যথাসময়ে চলে আসবো। আমি নিজেকে বললাম আজকে লেট করে এসেছি, তো আপনারা সবাই তাড়াতাড়ি স্যার এসেছেন। একটা কথা, একটু একটু দেরি করে দিচ্ছি, একটা কথা, লাল বাল্বের বদলে আর কি লাগানো যায়? ওখানে তো কানেকশন নেই, 135 ডিগ্রিতে আমি দেখছি, মানে লাল বাল্বটা তো আমি কি করে লাগাবো? এটা তো ফ্ল্যাট আগে থেকে ইয়ে করা, তাহলে আমি কি লাগাতে তাহলে পারি লাল অল্টারনেট? কোনো পর্দা দিয়ে দেবেন, লাল কোনো পর্দা। আচ্ছা আচ্ছা, মানে লাল রঙের যা হোক কিছু একটা দিয়ে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংখ্যা দেবেন না। ঠিক আছে। স্যার আমাদের কি আজকে, ক্লাস হবে? হ্যাঁ, আমাদের ক্লাস হবে? না আপনাদের ক্লাস আজকে হবে না, আপনাদের ক্লাস নেক্সট উইকে হবে। ফাউন্ডেশন ক্লাস যেদিন যেদিন থাকবে সেদিন সেদিন সব ক্লাস বন্ধ। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা, ঠিক একটা আছে, কথা আজকে ছিল একদম, ও ছিল, হ্যাঁ বলুন। একটা লাস্ট একদম সময় আর কি। তো হুম আমরা যে মানে যে যেদিকেই বসে পড়াশোনা করি না কেন, বা এই মানে ধরুন কম্পিউটারে যারা করছে বা আপনার মোবাইল ফোনে যারা করছে, এই হুম। ক্লাস করার জন্য মানে খুব ভালো মনোসংযোগ বা মন দেওয়ার জন্য মানে ঠিক ঘরের কোন দিকটা সবচেয়ে বেস্ট? আমরা মানে যেটা মানে কি বলে এডুকেশন সাইড জানি, সেটাই কি সবচেয়ে বেস্ট, না আরো কোনো দিক আছে? এডুকেশন জোন, এই এডুকেশন জোন যেটা হুম, রয়েছে WSW, ওর থেকে বেস্ট হ্যাঁ, জায়গা পুরো বাড়ির মধ্যে কোথাও হতেই পারে না, আচ্ছা, কেমন? ওর ওর ঠিক আছে, পরে, তাহলে ওর ওর ও- পরে যে স্থান পায়, হ্যাঁ, WSW ঠিক পরেই যে হ্যাঁ, স্থান পায় সে হচ্ছে নর্থ ইস্ট। হ্যাঁ, নর্থ ইস্টের পরে যার ও, নাম উঠে আসে সে হচ্ছে NNW, কেমন? এডুকেশনের জন্য এই কয়েকটা, হ্যাঁ, NNW। NNW পর পশ্চিম দিকের নাম আসে। আচ্ছা দাদা, আমি যদি একদম মানে কি বলে এক্সাক্ট মানে ওই কি বলে দেবতা হিসাবে তো দেখি, তাহলে যদি এডুকেশন সাইড জব মানে যদি দেখি সুখদীপকে দেখবো, না আপনার ইয়েকে দাড়িককে আপনাদের দেখবো? আপনাদের দেবতা বাস্তু হয়ে গেছে? না না, হয়নি, আমি এমনি তাহলে জিজ্ঞাসা তাহলে করছি প্রশ্ন আপনাকে। থাক, তো তাহলে প্রশ্ন থাক এখন, আচ্ছা 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 কেমন? আচ্ছা, ওকে ওকে হ্যাঁ, রেকর্ডিংটা ওকে। দেবেন তো স্যার গ্রুপে? রেকর্ডিং স্যার গ্রুপে দেবেন তো এই আজকের ক্লাসের, মানে কালকে না, গ্রুপে? আজকের রেকর্ডিং আপনি চ্যানেলে পেয়ে যাবেন, কিন্তু এই সেটা রেকর্ডিংটা সমস্ত গ্রুপে যাবে না। আচ্ছা, এই রেকর্ড রেকর্ডিং চ্যানেলে পাবো? এই রেকর্ডিং সমস্ত গ্রুপে যাবে না, কেমন? ঠিক আছে, চ্যানেলে পেয়ে এটা যাবো। আপনি ঠিক আছে, চ্যানেলে পেয়ে যাবেন, হ্যাঁ। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকলো তাহলে। কোন চ্যানেলে? যেখানে ক্লাস থাকে, যেখানে কোন ক্লাসগুলো চ্যানেলে? যেখানে ক্লাসগুলো সারা হয় সেখানে, ঠিক আছে। ঠিক আছে?
তাহলে এ পর্যন্তই থাকলো। 10টা 9:30 বেজে গেছে, সকলের খিদে পেয়ে গেছে, আমারও পেয়ে গেছে। টাটা, এ পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।